যুবতী মেয়েটির শরীরে একের অধিক হাত স্পর্শ করছে। নিজেদের চাহিদা মেটাতে ব্যস্ত চার যুবকের কানে মেয়েটির আর্তনাদ পৌঁছাচ্ছে না। এক পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে যুবতী মেয়েটি জ্ঞান হারায়। নিজেদের কার্য সম্পন্ন করে যুবকগুলো চলে যায়। মাটিতে পড়ে থাকে মেয়েটির জ্ঞানহীন নিথর দেহ। গ্রামের নাম কুলাকানা। না, এই নামটি কানাকুলাকে উদ্দেশ্য করে রাখা হয়নি, এমন ইতিহাস জানা জানি। তবে গ্রামের নাম কুলাকানা হওয়ার সঠিক ব্যাখ্যাও আজ অব্দি কেউ দিতে পারেনি। কারো অবশ্য নামের ব্যাখ্যা জানার আগ্রহ নেই। গাছপালা, খালবিল, নদী এবং হাজারখানেক মানুষ নিয়ে গ্রামটি অবস্থান করছে বরিশাল জেলার মধ্যে। অন্য সব গ্রামের মতোই সাধারণ একটি গ্রাম এটি, তবু এটি কিছুটা আলাদা। এর কারণ বোধ হয় এই গ্রামের পূর্ব প্রান্তে অবস্থান করা নদীটি। কাজ শেষে কম বেশি সবাই নদীর পাড়ে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে, সেজন্য বোধ হয় এটি কিছুটা আলাদা। পরন্ত বিকেলে গ্রামের ছোট ছেলেমেয়েরা নদীর পাড়ে খেলতে আসে, এটি তাদের নিত্যদিনের কাজ। তবে আজকের দিনটি ভিন্ন। নদীটির পাশে একটি বাগান রয়েছে, যেখানে নানা ফলের গাছ রয়েছে। ছোট বাচ্চারা নদীর পাড়ে খেলার নামে প্রায় বাগানে প্রবেশ করে ফল চুরি করে। আজও ব্যতিক্রম হলো না। তারা ফল চুরি করতে বাগানের ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে প্রবেশ করে তা যা দেখে সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। তারা প্রত্যেকে হতভম্ব হয়ে যায়। বাগানের ভেতরে নগ্ন পারুল যন্ত্রণায় ছটফট করছে। বাচ্চারা এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। বাচ্চাদের উপস্থিতি বুঝতে পেরে পারুল অনেক কষ্টে বলে, আমাকে একটু সাহায্য করো। ইতিমধ্যে গ্রামে পারুলের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ছড়িয়ে যায়। পারুলকে বাচ্চারা ওই অবস্থায় দেখে তার পরিবারকে খবর দেয়। তারাই সে পারুলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চলে যায়। একজন দুজন করে গ্রামের সকলের মাঝে এই খবরটি ছড়িয়ে যায়। হাসপাতালের বিছানায় পারুল শুয়ে আছে। চোখ মেলে পারুল তার মাথার পাশে চাচাতো বোন মালাকে আবিষ্কার করে। পারুল চোখ মেলে তাকিয়েছে দেখে মালা খুশি হয়। সে বলে, এখন ভালো লাগছে পারুল? মালা পারুলের ডান হাত স্পর্শ করে। পারুল নিজেকে ধরে রাখতে না পেরে কান্না করে দেয়। মালা তাকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, তুই এভাবে ভেঙে পড়িস না। মা কোথায়? পারুলের প্রশ্ন শুনে মালা চুপ করে যায়। তার কাছে জবাব দেওয়ার মতো কিছুই নেই। পারুল যদি জানতে পারে তার এমন অবস্থা সহ্য করতে না পেরে তার মা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে সে খুব ভেঙে পড়বে। সেজন্য কিছুটা সময় ভেবে মালা বলে, চাচি অনেক সময় এখানে ছিল, মাত্রই আমরা জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। পারুল আর কথা বাড়ায় না। তবে তার মন ঠিকই বুঝেছে তার মা ভালো নেই। মেয়ের এমন কঠিন পরিণতির কথা শুনে কোন মা বা ভালো থাকে? পারুলের থেকে প্রাথমিকভাবেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ চলে যায়। যদিও তেমন কোনো তথ্য পায়নি, কারণ পারুল কারো মুখ দেখেনি। তার চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল, সেজন্য সে তাদের কাউকে দেখতে পায়নি। তবে তারা চারজন ছিল, এটা পারুল নিশ্চিত। সে চারজনের উপস্থিতি বুঝতে পেরেছে। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা পারুলের শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। তবে এরই মাঝে পারুলের সাথে যে ঘটনা ঘটে গেছে, তাতে আদৌ এই বিয়ে হবে কিনা তা নিয়ে সবার মধ্যে সংশয় রয়েছে। বিশেষ করে পারুলের পরিবারের। দুদিন হলো পারুল বাড়ি ফিরেছে। সে সবসময় নিজের ঘরে মনমরা হয়ে বসে থাকে। পারুলের মা, মালা, মালার মা সবাই তাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে, কিন্তু তবুও কাজ হচ্ছে না। পারুল তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। সেদিন বিকেলে পারুল মনমরা হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সেই সময়ে মালা এসে তার পাশে বসে। মালার উপস্থিতি বুঝতে পেরে পারুল মলিন গলায় বলে, সুজন আমাকে আর বিয়ে করবে না, তাই না মালা? মালা কথাটি শুনে হতভম্ব হয়ে যায়। সে জবাব দিতে পারে না। পারুল তার থেকে জবাব না পেয়ে হাসে। মালা নিজেকে সামলে শান্ত গলায় বলে, আগে সুজন আসুক, তারপর নিশ্চিত হওয়া যাবে। কয়েকদিন হয়ে গেল, কই তার পরিবার তো আমাকে দেখতে আসলো না। তারা কেন আসেনি? কারণ তারাই বিয়েটা হোক সেটা চায় না। পারুলের কথা শুনে মালা বলে, সুজন ভাই আমাকে ফোন দিয়েছিল। পারুল অবাক হয়ে মালার দিকে তাকায়। মালা ম্লান হাসে। তারপর বলে, সে তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল। এই মুহূর্তে আমি তাকে সবটা জানাতে চাইনি, তাই একটি বাহানা দিয়ে দিয়েছি। তবে সে কিন্তু তোকে ফোনে না পেয়ে বেশ চিন্তিত, এতটুকু আমি বুঝতে পেরেছি। পারুল এই কথাটি শুনে খুশি হয়। সুজনের সাথে মেলা দিন হলো কথা হয় না। সেদিন ফোনটি তারা নিয়ে নিয়েছিল। তাছাড়া পারুলের মানসিক অবস্থা ভালো নয়। সে এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে চাইছে না। কোলাকানা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারুল এবং মালা। তাদের বাবাদের ঢাকায় একটি কাপড়ের দোকান রয়েছে। দুই ভাই সেখানেই থাকে, মাসে একবার বাড়ি আসে। এখানে মালা এবং পারুলের মা সহ তারা দুজন থাকে। তারা একসাথে থাকে। গ্রামের চেয়ারম্যান শামসুল আলমের ছেলে সুজন আলমের সাথে পারুলের প্রেমের সম্পর্ক ছিল। একটা সময় পর দুই পরিবার এই বিষয়ে জেনে যায়। দুই পরিবারের সম্মতিতেই পারুল এবং সুজনের বিয়ে ঠিক হয়। সুজন কাজের সূত্রে ঢাকা আছে। ডিসেম্বরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সুজন শহর থেকে বাড়ি ফিরেছে। সুজন এবং তার বাবা পারুলের পুরো পরিবারের সাথে আলোচনা বসে। গ্রামে পারুলের ঘটনা ছড়িয়ে যাওয়ার পর তার সম্পর্কে নানানজন নানা বাজে কথা বলে বেড়াচ্ছে।
যেটা তাদের সবার কানে এসেছে। এই প্রসঙ্গ তুলে সুজনের বাবা বলে, গ্রামের অনেকে বলছে আপনার মেয়েকে তারা অনেক সময় অনেক ছেলের সাথে দেখেছে। তাদের মধ্যে হয়তো কেউ তার সাথে এমন কাজ করেছে যেটাই আপনার মেয়েও সম্মত ছিল। আমি সুজনের বাবাকে থামিয়ে দিয়ে পারুলের বাবা বলে, এটা আপনি কি বলছেন? আমার মেয়ের সম্মতিতে তার সাথে খারাপ হয়েছে, এটা আদৌ সুস্থ মানুষের ভাবনা? পারুলের বাবা রেগে যাচ্ছে বুঝতে পেরে সুজনের বাবা বলে, লোকে যা বলছে আমি শুধু তাই বললাম। মূল কথায় আসি, গ্রামের রীতিমতো আপনার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া আপনার মেয়ের সাথে যা হয়েছে, তারপরও কোনো সুস্থ মানুষ তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবে? দিবে না। সেখানে আমি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হয়ে কিভাবে? এই বিয়েটা ভাঙার আগে আমার কথা শোনো বাবা। সুজন তার বাবাকে থামিয়ে দিয়ে উপরোক্ত কথাতে বলে ওঠে। সুজনের বাবা কিছুটা বিরক্ত হয়ে সুজনের দিকে তাকায়। সুজন শান্ত গলায় বলে, যা হয়েছে তাতে পারুলের কোনো দোষ নেই, তার সাথে ভুল হয়েছে। কিন্তু আফসোস, আমাদের সমাজ ব্যবস্থা এমন যেখানে অন্যায়কারী থেকে অন্যায় যার সাথে হয় তাকে দোষারোপ করা হয়। কিন্তু আমি পারুলের সাথে কোনো অন্যায় করব না। তুমি কি বলতে চাও? সুজনের বাবা কিছুটা কঠিন গলায় প্রশ্ন করে। সুজন বেশ স্বাভাবিকভাবে জবাব দেয়, আমার এবং পারুলের বিয়ে হবে। আগে যে সময় নির্ধারণ করা হয়েছিল, এখন তার চেয়ে আগে বিয়ে হবে। কি? সুজনের বাবা রাগান্বিত মুখশ্রী নিয়ে সুজনের দিকে তাকায়। সুজন বলে, আমি এই বিয়ে ভাঙব না। তুমি একটি নষ্ট মেয়েকে বিয়ে করবে? সুজনের বাবার কথায় সুজন রেগে যায়। সে প্রতিবাদ করে, যা হয়েছে তাতে পারুলের কোনো দোষ নেই, তাই তাকে দোষারোপ করা ঠিক নয়। সুজনের বাবা এই বিয়েতে সম্মতি দেয় না। তাদের মাঝে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সুজন বলে, তুমি অনুমতি না দিলে আমি বাধ্য হব একা বিয়ে করতে। এই কথাটি শুনে সুজনের বাবা আরও বেশি রেগে যায়। সে সুজনকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তবুও সুজন তার সিদ্ধান্ত থেকে সরে আসে না, যার জন্য সুজনের বাবা রেগে সেখান থেকেই চলে যায়। সুজনের বাবা চলে যেতে সুজন বলে, চাচা আপনারা চিন্তা করবেন না, পারুল আমার ভালোবাসা। আমার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, আমার সাথেই বিয়ে হবে। পারুলের পুরো পরিবার কৃতজ্ঞতার দৃষ্টিতে সুজনের দিকে তাকায়। সুজন ভেতরের ঘরে দরজার কোনায় লুকিয়ে থাকা পারুল এবং মালাকে দেখে। সে তাদের দুজনের দিকে তাকিয়ে ম্লান হাসে। সুজন পারুলকে নিয়ে নদীর পাড়ে আসে। পারুল অবশ্য বের হতে চাচ্ছিল না, লোকজন তাকে খারাপ বলবে তাই। তবে সুজন তাকে বেশ বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে। পারুল বেশ ভয় পাচ্ছিল। এই নদীর পাশে সেই বাগান। তবে পারুল যতবার ভয় পেয়েছে, সুজন ততবার তাকে সাহস দিয়ে বলেছে, আমি আছি। পারুল খুশিতে সুজনকে জড়িয়ে ধরে। তার কাঁধে মাথা রেখে সে নদীর বয়ে চলা দেখতে শুরু করে। পারুল মলিন কণ্ঠে বলে, আজ তুমি আমাকে বিয়ে করতে চাইছো। কাল যদি তোমার মনে হয় আমাকে তোমার আগে অন্য কেউ স্পর্শ করেছে, একজন নয় বহুজন, তখন তোমার ঘৃণা হবে না তো? হবে না ভেবে বলছো তো? পারুলের কথায় সুজন সম্মতি জানায়, যার অর্থ সে ভেবে বলছে। পারুল শান্ত গলায় বলে, 5 বছরের প্রেমের পর 10 বছরের দাম্পত্য সেটাও ভেঙে যাওয়ার কথা শুনেছি। সেখানে আমি তো কলঙ্কিত। কিছু কলঙ্ক থাক না জীবনে, ক্ষতি কি? আমি তো খারাপ কিছু দেখছি না। তুমি দেখছো কি? পারুল অবাক চোখে সুজনকে দেখে। সুজন মুচকি হাসি দেয়। তারপর বলে, তুমি সবসময় মনে রেখো, আমি আছি। তোমার সাথে আমি আছি। আমি থাকবো সারা জীবন, কারণ আমি তোমাকে ভালোবাসি। পারুল মুখে না বললেও মনে মনে খুব খুশি হয়। জীবনে বোধ হয় কিছু কলঙ্ক ঝড় হয়ে এসে সুখ হয়ে ধরা দেয়। কাল অব্দি পারুল জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু আজ সে খুব খুশি। কারণ তার জীবনে চমৎকার একজন মানুষ রয়েছে, যার কাছে তার কলঙ্কিত দেহের চেয়ে তার মনটা গুরুত্বপূর্ণ। সুজন ধীরে ধীরে পারুলের বাড়ির সামনে আসে। বাড়ির সামনে প্রচুর ভিড়, এত এত মানুষ। সবাইকে পেছনে ফেলে সুজন এগিয়ে যায়। হঠাৎ সুজন থমকে যায়। তার পৃথিবী থমকে গেছে। তার সামনে পারুলের মৃতদেহ পড়ে আছে, যে আজ সকালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সুজন হতবাক হয়ে পারুলের মৃতদেহের দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শান্ত, একদম শান্ত। পারুল বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে সুজন। সে কান্নায় ভেঙে পড়ে। তার মনে হচ্ছে এটা স্বপ্ন দেখছে। তার সামনে থাকা পারুলের মৃতদেহ মিথ্যে, এখানে থাকা সব কিছুই ভুল। তার মন বলছে পারুল ঘুমিয়ে আছে, সে এখনই জেগে উঠবে আর বলবে, সুজন আমি তোমাকে ভালোবাসি। ইতিমধ্যে সেখানে সুজনের বাবা মাও উপস্থিত হয়েছে। তারা এসে সুজনকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সুজন কারো কোনো কথাই শুনছে না। সে উন্মাদের মতো ব্যবহার করছে। পারুলকে জড়িয়ে ধরে তাকে বারবার চোখ খুলতে বলছে। পারুলের পরিবারের সবাই বেশ ভেঙে পড়েছে। একে তো পারুলকে হারানো শোক, তার মাঝে সুজনের এমন আচরণ, সবকিছু তাদের বেশ কষ্ট দিচ্ছে। পারুলের বাবা মাকে বহু কষ্টে মালার বাবা মা সামলে নিচ্ছে। পারুল চলে যায় না ফেরার দেশে। সুজন ভেবেছিল সবকিছু স্বপ্ন। কিছু মুহূর্তের জন্য চোখ মেলে তাকাবে পারুল, কিন্তু তার ভাবনা সত্যি হয়নি। পারুল আর তাকায়নি, সে চলে গেছে। পারুল চলে যাবার আজ 10 দিন। সুজনের মুখে আর হাসি ফোটে না। সে সবসময় মনমরা হয়ে বসে থাকে।
সুজন কারোর সাথে কোনো কথা বলছে না। তার বাবা মা অনেকভাবে চেষ্টা করেও তাকে স্বাভাবিক করতে পারছে না। দেখা করার সময় শেষ। কনস্টেবলের কথা শুনে মালা চুপ করে যায়। তার সামনে বসে থাকা সাংবাদিক রাইমা সেন অনুরোধের সুরে কনস্টেবলকে বলে, আর একটু সময় থাকি। সরি ম্যাম, সম্ভব না। কনস্টেবলের কথায় বেশ হতাশ হয় রাইমা, তবুও নিজেকে সামলে বলে, আচ্ছা যাচ্ছি। কনস্টেবল মাথা নাড়ায়। রাইমা মালার দিকে তাকিয়ে বলে, কখন বুঝলে তুমি সবটা মিথ্যা? পরবর্তী দিন না হয় সবটা শুনবেন। মালার কথায় সম্মতি জানিয়ে রাইমা চলে যায়। মালা তার যাবার দিকে তাকিয়ে ম্লান হাসে। কনস্টেবল মালাকে উদ্দেশ্য করে বলে, তুমি তোমার জীবনের সবটা সাংবাদিক ম্যামকে বলে দিও, তাতে আমার লাভ। মালার এই প্রশ্নের জবাবে কনস্টেবল বলে, তোমার গল্প খবরে দেখানো হলে সবাই জানতে পারবে তুমি কোন পরিস্থিতিতে খুন করেছ। তখন সবাই তোমার পক্ষে বলবে। হয়তো এই সুযোগে তুমি কারাগার থেকে মুক্ত হতে পারো। এতে আমার কি লাভ হবে? কনস্টেবল অবাক হয়ে মালার দিকে তাকায়। মালা তার কথা বোঝেনি নাকি বুঝেও এমন কথা বলল সেটা তার বোধগম্য হচ্ছে না। মালা তার বিষয়টা বুঝতে পেরে বলে, এখান থেকে মুক্ত হয়েও বা আমার কি লাভ হবে? আমার জীবনের সব রং তো হারিয়ে গেছে। বাহিরের পৃথিবী আমার কাছে রঙহীন। তাহলে সেখানে গিয়ে আমার লাভ কি? মালার এই প্রশ্নের জবাব দিতে পারে না কনস্টেবল। সে শুধু করুণ চোখে মালার দিকে তাকিয়ে থাকে। পরের দিন রাইমা সেন পুনরায় কারাগারে আসে। সে এসে মালার সাথে দেখা করে। মালা তাকে দেখে ম্লান হাসে। রাইমা বলে, সময় নষ্ট না করে এবার পুরো গল্পটাই বলো। আমি আর অপেক্ষা করতে পারছি না। সুজন মনমরা হয়ে নদীর পাড়ে বসেছিল। মালা এসে আস্তে করে তার পাশে বসে। মালা সুজনের এমন করুণ অবস্থা দেখতে পারছে না, তাই বলে, আর কতদিন? সুজন জবাব দেয় না। মালা পুনরায় বলে, আর কতদিন এভাবে কাটাবে সুজন ভাই? কিভাবে কাটাচ্ছে? সুজনের এমন কথা শুনে মালার কিছুটা রাগ হয়। সুজন তার প্রশ্ন বুঝতে পেরেও এমন জবাব দিল। মালা কিছুটা রাগ নিয়ে বলে, তুমি এমন উদয় জীবন কাটালে তোমার পারুল বুঝি খুশি হবে? সুজন মালার দিকে তাকায়। মালা পুনরায় বলে, তোমার পারুল খুশি হবে না, বরং সে কষ্ট পাবে। তাহলে সে চলে কেন গেল? সুজনের এই প্রশ্নের জবাব মালা দিতে পারে না। তার নীরবতা দেখে সুজন বলে, জানো পারুল কতটা খুশি ছিল? আমি তাকে বিয়ে করব, আমাদের সংসার হবে, সব নিয়ে সে অনেক খুশি ছিল। তাহলে হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত কেন নিল? কিসের জন্য? সমাজটা বড় অদ্ভুত যে সুজন ভাই। এই সমাজের অদ্ভুত সব নিয়ম মানুষের চিন্তাধারা নিতে পারেনি পারুল, তাই চলে গেল। আমার যে সমাজের কথা বড় হলো, তাদের দেওয়া অপবাদগুলো তার কাছে বেশি গুরুত্ব পেল। সুজনের এই কথা শুনে মালা মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলে। তারপর নিজেকে সামলে বলে, জীবন ক্ষণস্থায়ী সুজন ভাই। জীবন আমাদের যতটা সময় দিচ্ছে, আমাদের উচিত ততটা সময় উপভোগ করা। কিন্তু সুজনকে থামিয়ে দিয়ে মালা বলে, তুমি ভালো থাকলে পারুলও ভালো থাকবে। এরপর দুজনে চুপ হয়ে যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতা দেখা যায়। নীরবতা কাটিয়ে এক পর্যায়ে মালা বলে, শহরের চাকরি বাদ দিয়ে এখন গ্রামে এই নদীর পাড়ে সারাদিন উদাসভাবে পড়ে থাকলে তোমার পারুল বুঝি তোমার কাছে ফিরে আসবে? একটু থেমে মালা পুনরায় বলে, আসবে না। বরং সে তোমার এসব কাণ্ড কারখানার কথা যদি জানতো তাহলে ভীষণ কষ্ট পেত। তুমি আমার কষ্ট বুঝবে না মালা। আমি কি হারিয়েছি সেটা শুধু আমিই জানি। আমিও হারিয়েছি, একা শুধু তুমি হারাওনি। সুজন মালার দিকে অদ্ভুতভাবে তাকায়। মালার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে বলে, আমি আমার বোন হারিয়েছি, আমার প্রিয় বন্ধু হারিয়েছি। আমার ছোটবেলা থেকে বড় হওয়া এই পথটুকুর সবচেয়ে বিশ্বস্ত যে সঙ্গী ছিল, আমি তাকে হারিয়েছি। তোমার কষ্টটা না হোক বুঝলে, আমার কষ্টটা কিন্তু কম নয়। সুজন জবাব দিতে পারে না। মালা পুনরায় বলে, আমাদের কথা না হয় বাদ দাও। আমার চাচা চাচি, তারা নিজেদের একমাত্র সন্তান হারিয়েছে। তাই বলে কি তাদের দিন চলছে না? চলছে। তার মানে এটা নয় তারা কষ্ট পাচ্ছে না। তাদের বুকের ভেতরে মেলা কষ্ট রয়েছে। তবুও তারা নিজেদের সামলে নিচ্ছে, কারণ এতে পারুল খুশি হবে। পারুল তাদের ভালো থাকায় ভালো থাকবে। তেমনি তুমি ভালো থাকলেও পারুল ভালো থাকবে। কথাটি শুনে সুজন ভাবনায় পড়ে যায়। তার মন বলে, সত্যি কি তাই? পারুল আমাদের ভালো থাকায় ভালো থাকবে? তাহলে সে আমাদের ভালো থাকা কেড়ে কেন নিল? মালা সুজনের থেকে জবাব না পেয়ে বলে, উঠি। মানে? তুমি তো এখানে বসে নিজের কষ্ট প্রকাশ করবে। আমার তো কোনো কষ্ট নেই, সেটা প্রকাশ করার নেই, তাই চললাম। তুমি বরং এখানে বসে কাঁদো। দেখো কাঁদলে পারো ফিরে আসি কিনা। তোমার কান্না দেখে মায়া হবে হয়তো তার, তাই ফিরেও আসতে পারে। কিছুটা উপহাসের সুরে কথাগুলো বলল মালা। তারপর চলে গেল। সুজন তার যাবার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ বন্ধ করে নেয়। সে চোখ বন্ধ করে নিতে তার সামনে পারুলের সুন্দর মুখশ্রী ভেসে ওঠে। রাতের বেলা বিছানায় পা মিলে বসিয়েছিল সুজন, মনটা বিষণ্ণ। শত চেষ্টা করেও সে নিজেকে সামলাতে পারছে না। এই সময় তার ফোন বেজে উঠল। ফোনটি ধরার ইচ্ছে ছিল না, তবে ফোনের স্ক্রিনে মালার নামটি দেখে ধরে। সে ফোন ধরতে মালা বলে, পারুল কোথায়? মানে? সুজন হতভম্ব হয়ে যায়। মালা বলে, বিকেলে তো কান্না করলে তাও তোমার পারুল আসেনি?
আমি তো ভাবছি সে তোমার কাছে এসেছে, তাই তোমাকে ফোন দিলাম, যাতে আমিও পারুলের সাথে কথা বলতে পারি। তুমি আমার সাথে মজা করছো? সুজনের কথায় মালা চুপ হয়ে যায়। সুজন কিছুটা বিরক্তি নিয়ে বলে, এমন ভাব করছো যেন পারুল চলে যাওয়ায় তোমারও কোনো কষ্ট হচ্ছে না। হচ্ছে না। আসলে আমি মনের ভেতরের কষ্ট ভেতরে রাখি। সেটাকে প্রকাশ করে আমার মা বাবা এবং পুরো পরিবারকে কষ্ট দিতে চাই না। সেজন্য আমি ভেতরের জিনিস ভেতরে রাখি। তোমার মতো দুনিয়াকে নিজের দুর্বলতা দেখিয়ে নিজেকে তাদের মজার বস্তু বানাতে পারছি না। এটা আমার পক্ষে সম্ভব নয়। মালার কথাটি সমাপ্ত হওয়ার পূর্বেই সুজনের চোখ যায় দরজার কাছে, যেখানে তার মা বিষণ্ণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সুজন আস্তে করে বলে, রাখছি মালা। ফোন রেখে সুজন বিছানা থেকে উঠে দরজার কাছে আসে। তার মাকে দেখে শান্ত গলায় বলে, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ মা? সুজন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সুজনের সাথে মালার এই কদিনে বেশ ভাব জমে উঠেছে, যেটা সুজনের বাবা মা লক্ষ্য করেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় সুজনের পুরোপুরি সুস্থ হওয়ার জন্য তার মালার মতো একজন প্রয়োজন। সেজন্য সুজনের বাবা মা মালার পরিবারের কাছে আসে। তারা মালার সাথে সুজনের বিয়ের প্রস্তাব রাখে। প্রথমে মালার পরিবার রাজি না হলেও সুজনের মায়ের অনুরোধে রাজি হয়। বিশেষ করে পারুলের বাবা মা রাজি হয়ে যায়। অবশেষে সবার অনুরোধে মালার বাবাও মা রাজি হয়ে যায়। এতটুকু বলে মালা থামে, ম্লান গলায় বলে, আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না। আমি ভেবেছিলাম সুজন ভাই এই খবরটি শুনে কষ্ট পাবে, তাই বলছি তার মতামত ছাড়াই বিয়ে হবে না। আমি জানতাম সুজন ভাই রাজি হবে না, কিন্তু আমি ভুল ছিলাম। রাইমা অবাক হয়ে মালার মুখের দিকে তাকিয়ে আছে। সে শান্ত গলায় বলে, সুজন প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়? মালা মাথা নাড়ায়। রাইমার কাছে পুরো বিষয়টা কিছুটা পরিষ্কার, তবুও সে পুরোটা মালার কাছ থেকে শুনতে চায়। এজন্য বেশ কয়েকদিন ধরে রাইমা রোজ মালার সাথে দেখা করে, নির্দিষ্ট সময় অনুযায়ী তার গল্প শুনে। সুজন বিয়েতে রাজি শুনে মালা কিছুটা হতভম্ব হয়ে যায়, তবে সে আর দ্বিমত পোষণ করে না। পরিবারের কথায় সুজনকে বিয়ে করতে রাজি হয়। রোজ শুক্রবার সুজন এবং মালার শুভ বিবাহ সম্পন্ন হয়। সুজনের মা নিজ হাতে বধূবরণ করে মালাকে ঘরে তোলে। বাসর ঘরে মালা ঘণ্টাখানেক ধরে বসে আছে। সে সুজনের অপেক্ষা করছিল। কিছু সময়ের ব্যবধানে সুজন ঘরে প্রবেশ করে। মালা বিছানা থেকে উঠে দাঁড়ায়। সুজন বেশ শান্ত গলায় বলে, আমার হৃদয়ে পারুল রয়েছে, তাকে সরিয়ে এত সহজে আমি তোমাকে স্থান দিতে পারবো না মালা। মালা অবাক হয়। সে খুব স্বাভাবিকভাবে সুজনের দিকে দৃষ্টি রাখে। মালা জানতো আজকের দিনে এমন একটি কথা তাকে শুনতে হবে, তবে তার মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে। মালা নিজেকে ধরে রাখতে না পেরে বলে, তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে কেন সুজন ভাই? সুজন এই প্রশ্নের জবাব দেয় না। সে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে। মালা পুনরায় প্রশ্নটি করলে সুজন বলে, বাবা মাকে কষ্ট দিতে চায়নি। মালা বুঝে যায় সুজনের বাবা মা তাকে জোর করেছে, সেজন্য সে এই বিয়েটা করেছে। মালা আগে এমনটা আন্দাজ করেছিল। তাই তো বলে, যে সুজন পারুলের জন্য এত পাগল, সে কেন মালাকে বিয়ে করতে রাজি হবে? সুজন মালাকে এখনও একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দাঁড়াতে কষ্ট হচ্ছে না? মালা জবাব দেয় না। সে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার অন্য পাশে বসে। সুজন মালার উদ্দেশ্যে বলে, ভাই বলাটা বাদ দিয়ে দাও। হ্যাঁ? মালা প্রথমে বুঝতে না পেরে বলে ফেলে। সুজন বেশ স্বাভাবিক গলায় বলে, আমি মানতে না চাইলেও তুমি আমার স্ত্রী, সমাজের কাছে আমার স্ত্রী। বিয়ের পর স্বামীকে ভাই ডাকছো, এটা লোকে শুনলে বাজে কথা বলবে, বুঝতে পারছো? মালা মাথা নাড়ায়। এই অর্থ সে বুঝতে পেরেছে। সুজন পুনরায় বলে, আমার কাছ থেকে বেশি আশা রাখবে না। আমার পক্ষে তোমার আশা পূরণ করা সম্ভব নয়। মালা মনে মনে কিছুটা কষ্ট পায়। যতই হোক, তার এখন স্বামী স্ত্রী। বিয়ের সম্পর্কের বন্ধনে না চাইতেও আশা এসে যায়। সুজন জীবনে পারুল ছিল, তাই সে মালাকে ভালোবাসতে পারছে না। কিন্তু মালার জীবনেতে কেউ ছিল না, তাই না চাইতেও স্বামীর প্রতি দুর্বলতা এসে যায়। মালা সুজনের সবটা সত্যি ভেবে বেশ কষ্ট পেয়েছিল, তবে সে জানতো না এর পেছনে অন্য কিছু রয়েছে। শুরু হয় সুজন মালার দাম্পত্য। সুজনের চাকরির মাঝে চলে যায়। সে পারুলের মৃত্যুর পর হতে শহরে যায়নি, সেজন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তাই এখন সুজন নতুন চাকরির চেষ্টা করছে। এর মাঝে মালাকে এড়িয়ে যাচ্ছে। সুজনের এড়িয়ে যাওয়া মালাকে ব্যথিত করে, যেটা মালা সুজনকে বুঝতে দেয় না। সে সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করে। এসব সুজনের মায়ের চোখে পড়ে। তাই সে আজ প্রায় জোর করে মালা এবং সুজনকে ঘুরতে পাঠিয়ে দেয়। পরন্তু বিকেলে নদীর পাড়ে দুজন পাশাপাশি হাঁটছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে মালা বলে, আমি কি কোনোদিন স্ত্রীর অধিকার পাবো না? সুজন মালার দিকে তাকায়। সে কিছুটা ব্যথিত গলায় বলে, আমার সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই না মালা? মালা জবাব দেয় না। সুজন পুনরায় বলে, দেখো মালা, আমি চেয়েও পারছি না পারুলকে ভুলতে। এটা আমার পক্ষে সম্ভব নয়। মালা জবাব না দিয়ে সুজনের ডান হাত স্পর্শ করে। সুজন কিছুটা অবাক হয়। মালা ম্লান হেসে বলে, তোমার মন থেকে তুমি পারুলকে মুছে ফেলো, সেটা আমি চাই না।
পারুল মুছে না গেলে তুমি তো সারা জীবন কষ্ট পাবে মালা। সুজনের এই কথার জবাবে মালা মুচকি হাসে। তারপর বলে, জীবনে দ্বিতীয়বার ভালোবাসতে হলে প্রথম ভালোবাসাকে মুছে ফেলতে হয়। এটা তোমাকে কে বলেছে? সুজন বুঝতে না পারে মালার দিকে অবাক চোখে তাকায়। মালা মুখে হাসি ধরে রেখে পুনরায় বলে, পারুলকে তোমার হৃদয়ে সযত্নে রেখে দাও। শুধু তার নামের পাশে আমার নামটাকে একটু জায়গা দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। সুজন জবাব না দিয়ে নদীর দিকে তাকায়। সে এক দৃষ্টিতে নদীর বই চলা দেখে, মালার কথা বাড়ায় না। সে সুজনের পাশে নিজের অস্তিত্বকে কল্পনা করে, দুজনেরই একান্ত সময়টাকে উপভোগ করে। সন্ধ্যা হয়ে আসে, সূর্য প্রায় ডুবে গেছে। সেটা লক্ষ্য করে সুজন মালার দিকে তাকায়। মালা তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, যেমনটা পূর্বে পারুল করত। তবে আজকের বিষয়টা ভিন্ন। সেদিন তার কাঁধে যে মাথা রাখত সে তার প্রেমিকা ছিল, আর আজ তার স্ত্রী। সুজন মৃদুস্বরে বলে, মালা। মালা সাড়া দেয় না। সুজন পুনরায় তাকে ডাকে। মালা আস্তে করে চোখ মেলে তাকায়। সে নিজের মাথা সুজনের কাঁধে অনুভব করে সরিয়ে নেয়। তারপর বলে, সরি। সুজন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শান্ত গলায় বলে, সন্ধ্যা হয়ে আসে, বাড়ি চলো। হ্যাঁ। মালা উঠে দাঁড়ায়। সুজনও উঠে দাঁড়ায়। তারা দুজন বাড়ির উদ্দেশ্যে পা রাখে। সুজন মালাকে বাড়ির সামনে দিয়ে যায়। সে বাজারে চলে যায়। মালা বাড়ির ভেতরে প্রবেশ করতে সুজনের মা বলে, তুমি একা যে? সুজন বাজারে গিয়েছে। মালা নরম গলায় জবাব দেয়। সুজনের মা মাথা নাড়ায়। তারপর ম্লান গলায় বলে, সুজন তোমার প্রতি বিরক্ত বোধ করেনি তো? না মা। মালা থেকে ইতিবাচক জবাব পেয়ে সুজনের মা বেশ খুশি হয়। সে বলে, চিন্তা করো না, আমার ছেলের মনটা ধীরে ধীরে তোমার মায়ায় পড়ে যাবে। মায়া কিছুটা লজ্জা পায়। তার লজ্জা পাওয়া দেখে সুজনের মা বলে, লজ্জা না পেয়ে সুজনের কাছাকাছি থাকার চেষ্টা করো। তার মনটা তোমার দিকে নাও। তোমার বোনকে ভুলিয়ে দাও। মালার মুখটা মলিন হয়ে যায়। সে মলিন কণ্ঠে বলে, মা, আমি চাই না সে পারুলকে ভুলে যাক। পারুল তার প্রথম ভালোবাসা। সে পারুলকে। মালার কথা শেষ করতে না দিয়ে সুজনের মা বলে, মানুষ হওয়ার দরকার নেই। দেখো, তোমার বোন বেঁচে নেই। সে থাকলে বিষয়টা অন্যরকম হতো। এখন যেহেতু সে নেই, সেহেতু তাকে মনে রেখো সুজন তোমাকে পর করে রাখবে। এটা কেমন কথা? তুমিও বা এতে সায় দাও কিভাবে? যতই তোমার বোন হোক, এখন তুমি সুজনের বউ। তার বইয়ের অধিকারটা বুঝে নাও। কিন্তু মালার মুখে এমন শব্দ শুনে সুজনের মা কিছুটা বিরক্ত হয়। বিরক্তি নিয়ে বলে, তুমি যদি এমন গা ছাড়া ভাব নিয়ে থাকো, তবে তোমার আর সংসার করা লাগবে না। তোমার সংসার জীবনেও হবে না। কথাটা মনে রেখো। মালা শাশুড়ির কথায় কিছুটা কষ্ট পায়। সে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সুজনের মা পুনরায় বলে, আমি তোমার ভালো চেয়ে এসব বলছি। আমি তোমার খারাপ চাই না। আমি যেমন চাই আমার ছেলে ভালো থাকুক, তেমনি তুমিও ভালো থাকো, সেটাই চাই। মালার মনটা বেশ খারাপ। আজ তার পুরো পরিবার ঢাকা চলে গিয়েছে। বাবা চাচা কাজের জন্য আগে থেকে থাকতো। এবার মা চাচিকে নিয়ে গিয়েছে। পারুল নেই, মালা নেই। সারাদিন দুই জায়ের সময় কাটে না, সেজন্য তারা স্বামীদের কাছে চলে গিয়েছে। মালা এখন রোজ মা চাচিকে দেখতে পারবে না। সেটা ভেবে কষ্ট পাচ্ছে। মনটা ভীষণ বিষণ্ণ তার। সুজন ঘরে ঢুকে বিষণ্ণ মুখে মালাকে বসে থাকতে দেখে বলে, মন বেশি খারাপ? কিছুটা। মালার কথা শুনে সুজন ম্লান হাসে। তারপর বলে, মন খারাপ করো না। আমি একটি চাকরির চেষ্টা করছি। সেটা হয়ে গেলে আমরাও ঢাকা যাব। তখন বাবা মাকে রোজ দেখতে পাবে। তাই মালা খুশি হয়ে যায়। পরক্ষণে মুখটি মলিন হয়ে যায়। মলিন কণ্ঠে বলে, তাহলে এখানের বাবা মা তো একা হয়ে যাবে। তাদের একা ফেলে আমরা চলে যাব। তারা খুব কষ্ট পাবে। মালার এই সামান্য কথায় সুজনের মুখে হাসি ফোটে। কথাতে সামান্য হলেও তার উপরোক্ত কথার মধ্যে সুজনের বাবা মায়ের প্রতি চিন্তা ফুটে ওঠে। মালা সুজনের বাবা মাকে নিয়ে এতটা ভাবছে, এটা ভেবেই সুজনের খুব ভালো লাগছে। সুজন মালার দিকে কিছুটা এগিয়ে আসে। তারপর তার হাতটি মালার গালে রাখে। মালা কিছুটা অবাক হয়। সুজন বলে, যখন চাকরি হবে তখন এসব ভাববো। দুজনে মিলে ঠান্ডা মস্তিষ্কে ভাবো, কেমন? মালা হতভম্ব হয়ে যায়। সুজন অন্যদিনের চেয়ে আজ একটু বেশি স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। মালার কিছুটা ভালো লাগে। সুজন ম্লান হেসে বলে, এখন মন ভালো করে নাও। মন ভালো থাকলে কি হবে? বিশেষ কিছু কি হবে? মালার এমন অদ্ভুত প্রশ্ন শুনে সুজন মুচকে আসে। তারপর বলে, বিশেষ কিছু না হলে বুঝি তোমার মন ভালো করবে না? তেমন নয়। তবে মন ভালো না হলে সেটাকে কি জোর করে ভালো করা যায়? জোর করলে ভালো করা যায় না। তবে ভালো করার চেষ্টা করা উচিত। চেষ্টা না করে হাল ছেড়ে দিলে মন খারাপ কখনো দূর হবে না। সুজনের কথার জবাব না দিয়ে মালা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুজন মালার তাকিয়ে থাকা দেখে বলে, কি হয়েছে? কিছু না। মালা এটা বলে মুখ ঘুরিয়ে নেয়। সুজন মালার ডান হাত ধরে নেয়। মালা সুজনের ব্যবহারে বেশ অবাক হচ্ছে। একবার নয়, বারবার। আজ হঠাৎ করে সুজন তার সাথে সহজে গিয়েছে বলে তার মনে হয়। সুজন মালার হাত ধরে রেখে বলে, চলো, কোথায় যাব? মালার প্রশ্নের জবাবে সুজন কিছুটা চুপ করে থাকে। তারপর বলে, তোমার মন ভালো করার চেষ্টা করি। মালা কিছু বুঝতে পারে না। সুজন সেই সময়ে মালাকে নিয়ে বেরিয়ে যায়।
তাকে নিয়ে সে ঘুরতে বের হয়। মালা বেশ খুশি হয়। সুজনের সাথে সারাটা দিন ঘুরে তার বেশ ভালো লাগে। তারা দুজন খুব মজা করে। ধীরে ধীরে সুজন এবং মালার সম্পর্ক সহজ হয়ে ওঠে। আস্তে আস্তে সুজন এবং মালার দূরত্ব কেটে যাচ্ছে। তাদের সম্পর্ক সহজ হয়ে উঠছে। অন্য সব দম্পতির মতো তাদের সম্পর্ক হয়ে উঠেছিল, যেটা মালার কাছে স্বপ্নের মতো ছিল। সেদিন রাতে মালা আপন মনে আলমারিতে জামাকাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ তার হাত থেকে সুজনের একটি শার্ট মেঝেতে পড়ে যায়। মালা তৎক্ষণাৎ সেটা মেঝে থেকে তুলে শার্টটি তুলতে তার পকেটে একটি কাগজ দেখতে পায় মালা। কাগজের কিছু অংশ দেখে তার মনে কৌতূহল জাগে। সে বলে, এটা কি? মালা নিজের কৌতূহল দমাতে না পারে কাগজটি বের করে। মালা দেখে এটি একটি বাসের টিকিট, যেটা দেখে মালা হতভম্ব হয়ে যায়। একটি টিকিট দেখে মালার অবাক হওয়ার কথা নয়, কিন্তু তাও হচ্ছে, কারণ এটি সুজনের শহর থেকে গ্রামে আসা টিকিট। সবচেয়ে বড় কথা, টিকিটের গায়ে যে তারিখ লেখা রয়েছে সেটা পারুলের সাথে খারাপ হওয়ার একদিন আগে। কিন্তু তারা সবাই তো জানতো সুজন সে সময় শহরে ছিল। শুধু তাই নয়, সে মালার সাথে ওই ঘটনা ঘটার অনেকদিন পর সবটা জেনেছে, তারপর এসেছে। তাহলে এই টিকিট কিসের? সে সময় ঘরে সুজন আসে। সুজন মালাকে কিছু হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে ভাবতে দেখে বলে, কি ভাবছো? মালা হকচকিয়ে যায়। হঠাৎ সুজনের গলা পেয়ে কিছুটা চমকে ওঠে। পরক্ষণে মালা নিজেকে সামলে নিয়ে বলে, তুমি এই তারিখে বাড়ি আসছিলে? মালার কথা শুনে সুজন চমকে ওঠে। তার চোখে মুখে স্পষ্ট ভয় দেখে মালা। সে সুজনের এমন মুখভঙ্গি দেখে অবাক হয়। বিস্ময়কর দৃষ্টিতে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? সুজন তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয়। তারপর বলে, ওই সময় আমি বাড়ি আসবো কেন? আমি আসিনি তো। তাহলে এই টিকিট? মালার হাতে টিকিট দেখে সুজন সেটা নিয়ে নেয়। তারপর বলে, আরে, এটা কবে না কবের টিকিট, তুমি এখন এটা নিয়ে পড়বে? মালা সন্দেহের দৃষ্টিতে সুজনকে দেখছে। বুঝতে পেরে সুজন মালাকে জড়িয়ে ধরে। তারপর বেশ আদরের গলায় বলে, এই রাতে আমাদের এসব নিয়ে ভাবা উচিত? মানে? মালার কথায় সুজন মুচকি আসে। তারপর বলে, বোকা মেয়ে। মানে, আমি বোকা কেন হলাম? মালার কথার জবাবে সুজন লাজুক হাসে। মালা অবাক চোখে সুজনের কাণ্ড কারখানা দেখে। সে কিছু বুঝতে পারছে না। সুজন বলে, রাতের সময় অন্যান্য দম্পতিরা বাচ্চা কাছে নিয়ে ভাবে, আর তুমি? মালা হতভম্ব হয়ে সুজনের দিকে তাকায়। পরক্ষণে সুজনের কথার অর্থ বুঝতে পেরে বোকা মনে যায়। সুজন খুব সুন্দরভাবে আগের প্রসঙ্গ বদলে বলে, চলো আমরা আমাদের কতগুলো বাচ্চা নেওয়া উচিত। তাদের ভবিষ্যৎ কী হবে সেসব নিয়ে ভাবি। মানে, এখন এসব ভাবার সময়? এখন নয়তো কখন? এখনই তো সময় এসব ভাবার। তবে তবে মালার প্রশ্নের জবাবে সুজন মুচকি আসি উপহার দেয় তাকে। তারপর বেশ শান্ত গলায় বলে, তুমি ঠিকই বলেছ, এখন আমাদের এসব ভাবার সময় নয়। হ্যাঁ, এখন এই টিকিট। মালাকে কথাটি শেষ করতে না দিয়ে সুজন বলে, এখন আমাদের বাচ্চা যাতে বাধা ছাড়া আসতে পারে সেটা নিয়ে পরিকল্পনা করা উচিত। আমাদের দাম্পত্যকে সেই অবস্থায় নিয়ে যাওয়া উচিত। সুজনের কথা শুনে মালা লজ্জা পেয়ে যায়। তার মস্তিষ্ক থেকে পূর্বের কথা সরে যায়। সেখানে অস্থিরতা এবং লজ্জা ফুটে ওঠে। সুজন ধীরে ধীরে মালার কাছে আসে। সেই সাথে নানাভাবে তাকে লজ্জা দিতে থাকে। সেদিন রাতে প্রথম তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সুজন তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। সুজন বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মালা। সত্যি? মালার কথায় সুজন সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। মালা কিছুটা মলিন গলায় বলে, সত্যি ভালোবাসো? নাকি এটি শুধু মোহ? তুমি তো পারুলকে ভালোবাসতে। পারুলকে আমি আজও ভালোবাসি। পারুল আমার প্রথম ভালোবাসা। সে হিসেবে সে আমার হৃদয়ে সবসময় থেকে যাবে। তবে মানুষ বারবার প্রেমে পড়ে। সে শুধু একবার প্রেমে পড়ে না, তেমন আমিও পড়েছি, দ্বিতীয়বার তোমার প্রেমে। মালা এসব কথা শুনে আবেগে আত্মক হয়ে যায়। সে সুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। মালা হঠাৎ কান্না করে দেয়। সুজন মালার কান্না দেখে হকচকিয়ে যায়। সে বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি মালা? না, তাহলে কান্না করছো কেন? সুজনের প্রশ্নের জবাবে মালা ম্লান গলায় বলে, আসলে আমি ভাবছি এগুলো সত্যি নাকি স্বপ্ন। এগুলো স্বপ্ন হবে না তো? চোখ মেলে তাকে সব মিথ্যা দেখব না তো? সত্যি, সব সত্যি। সুজন মালাকে গভীরভাবে স্পর্শ করে বুঝিয়ে দেয়, যা হচ্ছে সবই সত্যি। মালা কোনো স্বপ্ন দেখছে না। মালা খুশি হয়, খুব খুশি। মালা এ পর্যায়ে কান্না করে দেয়। তার চোখের অশ্রু দেখে রাইমা কিছুটা বিচলিত হয়ে যায়। মালা ম্লান গলায় বলে, আমি বুঝতে ভুল করেছিলাম। আমি কখনো স্বপ্নেও ভাবিনি সব মিথ্যা, সব অভিনয়। রাইমা মালাকে দেওয়ার মতো সান্ত্বনা খুঁজে পায় না। মালা পুনরায় বলে, জানেন ম্যাম? কি জানবো? রাইমা আস্তে করে জানতে চায়। মালা বলে, মানুষ হলো এই দুনিয়ার সবচেয়ে নিখুঁত অভিনেতা। চোখের অশ্রু, মুখে হাসি, ঠান্ডা মস্তিষ্কে আপনার সামনে বসে এমন অভিনয় করবে যে আপনি ধরতেই পারবেন না। আপনার কাছে সবটা সত্যি মনে হবে। আসলে নারী মন খুব সহজে দুর্বল হয়ে পড়ে। তোমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। মালা মাথা নাড়ায়। শান্ত চোখে মালাকে দেখে যায়। মালা বলে, নারীর হৃদয় ভালোবাসার কাঙ্গাল। তারা একটু ভালোবাসা পেলে নিজেদের দুনিয়াটাও দিয়ে দিতে দ্বিধা করে না। হ্যাঁ,
তবে তুমি নিজের আত্মরক্ষা করতে পারছো, এটাই আমার কাছে ভালো লাগার বিষয়। মালা ম্লান হাসে। রাইমা মালাকে তাড়া দেয় বাকি গল্প শেষ করার জন্য। মালা পুনরায় বলতে শুরু করে। সুজনের ভালোবাসায় পেয়ে মালা আকাশে উড়ছিল। তার মনে হয়েছিল সে তার জীবনে সব পেয়ে গেছে। তবে মাঝে মাঝে তার অনুশোচনা হয়। তার মনে হয় সে পারুলের ভালোবাসা কেড়ে নিচ্ছে। তাই আনমনে মাঝে মাঝে পারুলকে বলে, সরি বোন। প্রায় সময় মালা এমনটাই করে, যেটা সুজন লক্ষ্য করে একদিন বলে, এত ক্ষমা চাইতে হবে না। একদিন তুমি বলতে না, আজ আমি বলছি। আমাদের সুখী দেখে তোমার বোন খুব খুশি হচ্ছে। মালা মাথা নাড়ায়। সে সুজনকে জড়িয়ে ধরে। তারা দুজন এখন প্রায় একান্ত সময় কাটায়। একদিন দুজন নদীর পাড়ে বসে গল্প করছিল। সেই মুহূর্তে আকাশ নামে একটি ছেলে এগিয়ে এসে বলে, ভাই ভালো আছেন? প্রথমে সুজন জবাব দেয় না। মালা লক্ষ্য করে সুজন বেশ ভয় পাচ্ছে। কিন্তু কেন? সুজন নিজেকে সামলে বলে, হ্যাঁ ভালো আছি। তুমি? ভালো। ভাবি কেমন আছেন? মালা জবাব দেয়। তবে সে লক্ষ্য করে আকাশের চাহনি বেশ গড়মিলের। সে অন্যরকমভাবে তাদের দিকে তাকাচ্ছে। মালার মনে হচ্ছে আকাশ সুজনের সাথে চোখে চোখে কিছু কথা বলছে। কিন্তু কি? আকাশ বলে, আচ্ছা আসি ভাই। আকাশ বিদায় নিয়ে চলে যায়। মালা তৎক্ষণাৎ সুজনকে জিজ্ঞেস করে, এই ছেলের সাথে তোমার কি? ও তোমার সাথে চোখে চোখে কি বলল? কি বলবে? সুজন কথাতে এড়িয়ে যায়। কিন্তু মালা পুনরায় জিজ্ঞেস করে। তাই বাধ্য হয়ে সুজন বলে, তুমি একটু বেশি ভাবছো। দেখো, আমি বেশি ভাবছি না। তার চোখের চাহনি দেখে যে কেউ বলবে সে তোমাকে কিছু বলছিল। আমার তো মনে হয় সে তোমাকে শাসাচ্ছিল। কি? সুজন বসা থেকে উঠে দাঁড়ায়। সে বেশ রেগে বলে, তোমার মাথা ঠিক আছে? এসব কি বলছো? একটি সামান্য কথায় তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? মালা বেশ সন্দেহের নজরে সুজনের দিকে তাকায়। ইতিমধ্যে সুজন নিজেকে সামলে নেয়। তবে মালা নাছোড়বান্দা হয়ে বলে, সে আর তুমি কি কাণ্ড ঘটিয়েছ? কেন? তাকে দেখে তোমার চোখে মুখে ভয় ফুটে উঠেছিল। মানেটা কি? তোমার মনে হয় এলাকার এক পাতি ভাইকে দেখে আমি ভয় পাবো? কেন? সুজন উল্টো মালাকে প্রশ্ন করে। কিন্তু মালা যে স্পষ্ট দেখল। সুজন বলে, সে এলাকার ছেলে, তাই আমি তাকে চিনি। সেজন্য সে কথা বলতে আসলো। এখানে ভয়, চোখে চোখে কথা এসবের কি আছে? সেটাই তো আমি জানতে চাচ্ছি। এক কথায় দু কথায় সুজন এবং মালার মাঝে বেশ কথা কাটাকাটি হয়। মালা বেশ ধীর গলায় জানতে চায় কেন সুজন ভয় পাচ্ছিল। সুজন এসবে বেশ রেগে যায়। সে মালাকে কিছু কথা শুনিয়ে চলে যায়। মালাকে সেখানে ফেলে সে চলে যায়। মালা সুজনের চলে যাবার দিকে অবাক চোখে তাকায়। রাতের বেলা। সুজন মালার সাথে কথা বলছে না। এই জন্য মালা বেশ কষ্ট পাচ্ছিল। তার এখন মনে হচ্ছে সে ভুল করেছে। সামান্য ঘটনা নিয়ে সুজনের সাথে তর্ক করেছে। ভুলটা তার। তাই নিজে থেকেই সুজনের পাশে গিয়ে বসে। সুজন মালাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। মালা বেশ শান্ত গলায় বলে, খুব রাগ করেছ? সুজন জবাব দেয় না। মালা জবাব না পেয়ে করুণ গলায় বলে, সরি, আর হবে না। আমি বুঝতে পারছি আমি বেশি বলে ফেলেছি। সুজন তাও জবাব দেয় না। মালা এবার চিন্তিত হয়ে পড়ে। সে বেশ কয়েকবার সুজনের কাছে ক্ষমা চায়। তাও সুজন চুপ থাকায় এক পর্যায়ে কান্না করে দেয়। সে বলে, একটু দোষে তুমি এভাবে আমাকে শাস্তি দিবে? দয়া করে কথা বলো। মালা শব্দ করে কান্না করে দেয়। এক পর্যায়ে সুজনের মন গলে। সে মালার দিকে তাকায় এবং বলে, আজকে মাফ করলাম। পরবর্তীতে এরকম করলে ক্ষমা করব না। আর হবে না। মালা খুশি হয়ে বলে। মালার কান্না মুখের হাসি দেখে সুজন হেসে দেয়। তারপর বলে, এরপর থেকে বাহিরের লোকের জন্য ঘরের লোকের সাথে ঝগড়া করবা না, ঠিক আছে? মালা মাথা নাড়ায়। সুজনও খুশি হয়। তাদের মাঝে সব ঠিক হয়ে যায়। সুজন এবং মালার মাঝে সব স্বাভাবিক চলছে দেখে সুজনের বাবা মাও খুব খুশি হয়। সেদিন মালা এবং সুজনের মা বসে রান্নার তোড়জোড় করছিল। সে সময়ে আকাশ আসে। সে বলে, চাচি ভালো আছেন? আকাশকে দেখে মালা কিছুটা বিরক্ত হয়। তার জন্য সুজনের সাথে ঝগড়া হয়েছিল, যেটা ভেবে আকাশকে তার বিরক্ত লাগছিল। সুজনের মা জবাবে বলে, ভালো আছি। তা বাবা, আকাশ তুমি এই সময়ে? সুজন আছি চাচি, আমি সুজনের কাছে আসছিলাম। আকাশ বেশ স্বাভাবিক গলায় বলে। আকাশ সুজনকে খুঁজছে দেখে মালা অবাক হয়। তাই বলে, সে বাড়ি নেই। তা আপনি তাকে খুঁজছেন কেন? একটু কাজ ছিল ভাবি। সুজন বাড়ি আসলে সেটা বলবেন। সুজনের মা সম্মতি জানালে আকাশ চলে যায়। মালা অবাক হয়ে বলে, এ সুজনকে খুঁজছে কেন? এলাকার বন্ধু বান্ধব হয়তো কোনো কাজই খুঁজছে। দেখো গিয়ে আড্ডা দেওয়ার জন্য হতে পারে। সুজনের মায়ের কথায় মালা মাথা নাড়ায়। এমনটাই তো হতে পারে। কিন্তু তাও মালার কিছুটা সন্দেহ হয়। আসলে সেদিনের সুজন এবং আকাশের ব্যবহার সে ভুলতে পারছে না। সেই ঘটনা মনে পড়লে সন্দেহ জাগে। রাতে সুজন বাড়ি ফিরে মালা দেখে সুজনকে বেশ চিন্তিত দেখাচ্ছে। সে কাউকে বারবার ফোন দিচ্ছে। মালা এটি দেখে বলে, কিছু হয়েছে? না, তেমন কিছু নয়। চিন্তিত দেখাচ্ছে যে তোমাকে। আসলে চাকরির বিষয়টা নিয়ে। খুব দ্রুত হয়ে গেলে এখান থেকে চলে যেতে পারতাম। তাছাড়া বেকার থাকায় কেমন দেখায়?
মালা সুজনের কথা বুঝতে পারে, তাই সেই বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। সে সময়ে কথায় কথায় মালা বলে, আকাশ তোমার খোঁজে আসছিল, দেখা হয়েছে? তালে তালে সুজন কথাটি বলে ফেলে। পরক্ষণে বলে, দেখা করব বলেছি। মালা হতভম্ব হয়ে যায়। পরপর দুইবার দুই রকম জবাব কেন দিল? মালা বিষয়টি নিয়ে ততটা ঘাটায়নি। সেদিন রাত অবধি সব ঠিকই ছিল, কিন্তু সকালবেলা সব এলোমেলো হয়ে গেল। মালার মধ্যে থাকা সন্দেহের বীজ তাজা হয়ে ওঠে। সকালবেলা সারা গ্রামে ছড়িয়ে যায় আকাশের মৃত্যুর খবর। আকাশের মৃতদেহ নদীর পানিতে ভেসে উঠেছে, যেটা শুনে মালা বেশ হতভম্ব হয়ে যায়। তার চোখে শুধু কাল রাতের সুজনের চিন্তিত মুখ, দুবার দুই রকম জবাব দেওয়ার ঘটনা ভাসে। যদিও গ্রামের সবাই বলছে হয়তো পা পিছলে আকাশ পানিতে পড়ে গিয়েছে, যেহেতু সে সাঁতার জানে না তাই ডুবে মারা গিয়েছে। রাতের বেলা হয় কেউ দেখেনি এই ঘটনা, কিন্তু সবার মনে একটি প্রশ্ন, এত রাতে আকাশ নদীর পাড়ে একা কি করছিল? অন্যদিকে মালার মাথায় ভিন্ন প্রশ্ন। নদীর পাড়ে আকাশের মৃতদেহ তোলা হয়, গ্রামের সবাই কৌতূহলী হয়ে আকাশের মৃতদেহ দেখতে আসে। মালাও আসে। সে এসে দেখে পুলিশ আকাশের হাতের মুঠোয় থাকা একটি কাপড়ের টুকরো বের করছে। মালা কাপড়ের টুকরোটি খুব ভালোভাবে দেখে, তারপর সুজনের দিকে তাকায়। সুজন মালার দৃষ্টি লক্ষ্য করে সেখান থেকে চলে আসে। সুজন বাড়ি চলে আসে, মালাও তার পিছনে পিছনে চলে আসে। মালা এসে ঘরের আলমারি খুঁজতে শুরু করে। আলমারির ভেতরে সুজনের সকল শার্ট দেখছিল মালা। এটা দেখে সুজন বলে, তুমি কি খুঁজছো? আকাশের হাতে যে কাপড়ের টুকরো ছিল, ওইরকম একটি শার্ট তোমার ছিল না? মালার এই প্রশ্নে সুজন ঘাবড়ে যায়। সে আমতা আমতা করে বলে, না তো, মিথ্যা বলো না, সত্যি করে বলো, আকাশের সাথে তোমার কি সমস্যা ছিল? তোমাদের মধ্যে কিসের ঝামেলা হয়েছে? সুজন মালার কথায় বেশ রেগে যায়। সে বলে, সেদিন থেকে আকাশের সাথে আমার কি সেটা নিয়ে পড়ে আছো? তুমি কি ভাবছো বলো তো? আকাশ নদীতে পড়ে যায়নি, তাকে আমি ফেলেছি। মালা সুজনের শেষের কথা শুনে চমকে ওঠে। সে তো এমন বলেনি। তাহলে সুজন এটা বলল কেন? সুজনের চোখে মুখে এত ভয় কেন? তাহলে কি এমনই ঘটেছে? মালা কিছুটা ভয়ের তো কণ্ঠে বলে, তুমি সত্যি তাকে নদীতে ফেলে দাওনি তো? সুজন আরও রেগে যায়, যার ফলে দুজনের মধ্যে কিছুটা তর্ক হয়। সে সময়ে সুজনের বাবা মা আসে। তারাও আকাশের মৃতদেহ দেখতে গিয়েছিল। সুজন এবং মালার কথা কাটাকাটি দেখে সুজনের মা বলে, তোরা ঝগড়া করছিস কেন? কি হয়েছে? না মা, তেমন কিছু না। এটা বলে মালা সুজনের দিকে তাকায়। সুজনও সম্মতি জানিয়ে চলে যায়। মালা সুজনের উপর খুব সন্দেহ হচ্ছে। তার মনে হচ্ছে আকাশের সাথে রাতে নদীর পাড়ে দেখা করতে সুজন গিয়েছিল, কিন্তু মালা ভেবে পাচ্ছে না তাদের মধ্যে কি সমস্যা হতে পারে। মালা ঘরে বসে বসে এসব ভাবছিল। সে সময় সুজন আসে। তাকে উদ্দেশ্য করে বলে, অন্য লোককে নিয়ে ভেবে নিজের ঘরে আগুন লাগানো বন্ধ করো। মালা সুজনের দিকে তাকায়। তার মনের সন্দেহ যায়নি, কিন্তু তবুও সুজনের কথায় সে সম্মতি জানায়। ঠান্ডা গলায় বলে, মাফ করো, আমি বোধহয় একটু বেশিই ভাবছি। হ্যাঁ, বেশিই ভাবছো। সুজনের কথায় মালা সম্মতি জানায়। সে পুনরায় ক্ষমা চায়। সুজন আকাশের মৃত্যুর পর শহরের চাকরির জন্য বেশ চেষ্টা করছিল। তার ভাবটা এমন ছিল, এখনই সে শহর যেতে পারলে বাঁচে, যেটা মালার বেশ চোখে লাগছিল। এমনিতেই সুজনের উপর তার সন্দেহ রয়েছে, যদিও তার সন্দেহ বিশ্বাসে সেদিনই বদলে গেছে। যেদিন সুজনের মা এসে মালাকে জিজ্ঞেস করে, মালা, হ্যাঁ মা বলুন। মালা বেশ স্বাভাবিকভাবে প্রশ্ন করে। সুজনের মা ম্লান গলায় বলে, তোমরা উনুনে কোনো জামা কাপড় দিয়েছিলে কেন? মালা অবাক হয়ে সুজনের মায়ের দিকে তাকায়। সুজনের মা বেশ স্বাভাবিক গলায় বলে, সকাল থেকে কাপড় পোড়া গন্ধ আসছে। মালা কোনোরকম সেই সময় নিজেকে সামলে নেয়। তারপর তার মনে হয়, আকাশের হাতে যে কাপড়ের টুকরো পাওয়া গেছে সেটা সুজনেরই শার্টে। হয়তো সেই শার্ট সুজন উনুনে দিয়ে দিয়েছে। মালার সন্দেহ বেশ গাঢ় হয়ে যায়। তবে সে জানে না আকাশ এবং সুজনের শত্রুতার কারণ কি ঘটেছে তাদের মধ্যে। রাতের বেলা সুজন এবং মালা দুজন পাশাপাশি শুয়েছিল। মালা সজাগ ছিল। হঠাৎ তার অনুভব হলো সুজন বিছানা থেকে উঠছে। মালা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। সুজন মালা ঘুমাচ্ছে কিনা সেটা চেক করে। তারপর ধীরে ধীরে উঠে ঘরের বাহিরে যায়। মালাও তারপর চোখ মেলে তাকায়। সে সুজনের পিছু নেয়। সুজন ঘরের পিছন দিক দিয়ে কাউকে ফোন দেয়। তারপর বলে, তুই কি চাস? ফোনের অপর পাশ থেকে কি জবাব এলো সেটা মালা শুনতে পায় না। সুজন পুনরায় বলে, আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। আকাশের মতো মরতে না চাইলে চুপচাপ থাক। তোদের ফ্রিতে মজা নিতে দিয়েছি, এটা নিয়েই সুখে থাক। আবার টাকা দাবি করছিস? সাহস তো কম নয়। সুজনের কথা স্পষ্টভাবে মালা বুঝতে পারে সুজনই আকাশকে মেরে ফেলেছে। সুজন একজন খুনি এটা ভাবতেই মালার পৃথিবী বদলে যায়। সে হতভম্ব হয়ে যায়। মালা সুজন ঘরে ফেরার আগেই ঘরে আসে। সে বহু কষ্টে ঘুমানোর অভিনয় করে। মালার বুকের মধ্যে এখন ঝড় বয়ে যাচ্ছে। এতদিন সন্দেহ করলেও তার মন কোথাও না কোথাও মানত সুজন খুনের মতো অপরাধ কখনো করবে না। কিন্তু এখন তার ধারণা বদলে গেছে। সে নিশ্চিত হয়ে গেছে। মালা বেশ কিছুদিন ধরে সুজনকে এড়িয়ে চলে।
সুজন খুনি জানতে পেরে সে মনে মনে বেশ ভেঙে পড়েছে। সুজন অবশ্য মালার কাছে বারবার জানতে চেয়েছিল তার কি হয়েছে, কেন এড়িয়ে চলছে, তবে মালা জবাব দেয়নি। দিনটি ছিল সোমবার। সুজনের বাবা মা একটি দাওয়াতে গিয়েছে। বাড়িতে মালা একা। সুজন বাজারে গিয়েছে বন্ধুদের সাথে গল্প করতে। মালা ঘরে একা একা কি করবে ভাবছিল। সে সময় তার নজর যায় খাটের নিচের একটি বাক্সের ভিতর। সুজন বলেছিল এটার ভিতর তার ছোটবেলার জিনিসপত্র রাখা রয়েছে, স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। মালা মনে মনে ভাবে একবার দেখা যাক তার স্মৃতি। যেই ভাবনা সেই কাজ। মালা বাক্সটি বের করে, তারপর সেটি খুলে। বাক্সের ভেতরে ছোট জামা, খেলনা এসব রয়েছে। মালা এগুলো দেখে। মালা জামা কাপড়ের ভেতরে হাত দিতে একটি মোবাইল ফোন বেরিয়ে আসে, যেটা দেখে মালা অবাক হয়। সে প্রথমে ভাবছে হয়তো নষ্ট ফোন, স্মৃতি হিসেবে রেখেছে। পরক্ষণেই মোবাইলটি চালু করতে সে হতভম্ব হয়ে যায়। ফোনের স্ক্রিনে পারুলের ছবি ভেসে উঠেছে। সুজনের ফোন, তাতে পারুলের ছবি থাকতেই পারে, সবটা স্বাভাবিক। কিন্তু না, এখানে ঘটনা মোটেও স্বাভাবিক নয়। কারণ এই ফোনটি সুজনের নয়, এটি পারুলের ফোন। মালাই এই ফোন ভালোভাবে চেনে। মালা শুরু থেকে সবটা ভাবতে শুরু করে। ধীরে ধীরে তার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে। পারুলের সাথে খারাপ কাজ অন্য কেউ নয়, বরং সুজন তার বন্ধুরা করেছে। সুজন ওই ঘটনার একদিন আগে গ্রামে আসে। তারপর দুপুরবেলা নদীর পাড়ে কারো না থাকার সুযোগ নিয়ে পারুলকে আঘাত করে। সে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেলে সুজন আর তার বন্ধুরা তাকে বাগানের ভিতর নিয়ে যায়। তারপর মালার চোখে পানি এসে যায়। সে কান্নারত অবস্থায় বলে সুজন ভালোবাসার নামে এত বড় খেলা খেলল। সে সময় সুজন ঘরে আসে। পারুলের ফোন হাতে মালাকে কান্না করতে দেখে সুজন অবাক হয়ে যায়। সে বলে, মালা, তুমি এই ফোনটি কোথায় পেলে? মালা সুজনের গালে থাপ্পড় বসিয়ে যায়। সে নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে সুজনের কলার ধরে ফেলে। তারপর বলে, কি করেছো তোমরা পারুলের সাথে? কেন করেছো? তুমি ভুল বুঝছো মালা। সুজনের কথা মালা বিশ্বাস করে না। সে বেশ কঠিন গলায় বলে, সবার সামনে পারুলকে বিয়ের কথা বলে আড়ালে নিশ্চয়ই এমন কিছু বলছিলা, যার জন্য মেয়েটা আত্মহত্যা করলো। তোমার জন্য পারুল মারা গেছে, তাই না? দেখো, এমন নয়। আমি আমার বন্ধুরা পারুলকে ধর্ষণ করিনি। সুজনের উপরোক্ত কথায় সবটা পরিষ্কার হয়ে যায় মালার কাছে। সে বলে, আমি তো এমন কিছু জিজ্ঞেস করিনি। তাও তুমি বললে কেন? কারণ তোমরা এটা করেছ, তাই না? মালা সুজনের গালে আরও একটি থাপ্পড় বসিয়ে দেয়। এবার সুজন রেগে যায়। সেও মালাকে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, দুজনে বেশ আনন্দ সংসার করছিলাম, তাতে তোর হচ্ছিল না? সংসার করছিস কর, অহেতুক সন্দেহ করে এত কিছুর ঘাটার কি ছিল? এটা বলে সুজন মালার হাত থেকে পারুলের ফোন কেড়ে নেয়। তারপর বলে, এই ফোনটা আমার কাছে রাখাই আমার ভুল ছিল। এটা বলে সুজন ফোনটি গায়ের সমস্ত শক্তি দিয়ে ফেলে দেয়। সেটি ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। মালা কিছুটা ভয় পায়। সে সুজনের দিকে তাকায়। সুজনের চোখে মুখে হিংস্রতা দেখা যায়। এই সুজনকে মালা চেনে না। এই সুজন মালার কাছে অচেনা। সুজন বলে, দেখ, যা হয়েছিল ভুল হয়েছিল। আমি এবং আমার বন্ধুরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, তাই ওই সময় মাথা ঠিক ছিল না। সুজন মালাকে বোঝাতে চায় পারুল নেই, পারুল কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আসবে না, তাই আমরা আমাদের জীবন নষ্ট না করি। তবে মালা বোঝে না। সে বলে, আমার বোনের খুনির সাথে আমি সারা জীবন থাকবো, এটা অসম্ভব। তুমি এবং তোমার বন্ধু সবাইকে আমি পুলিশে দেব। এটা নিয়ে মালা এবং সুজনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সুজন মালাকে দেওয়ালের সাথে ধাক্কা মারে। মালার মাথা ফেটে যায়। সে সময় সুজন পারুলের ভাঙা ফোনটি তুলে সেটি নিয়ে যায়। এদিকে মালার মাথা ফেটে রক্ত পড়ে। সে মেঝেতে বসে পড়ে। এ সময় সুজন ফিরে আসে। ভাঙা ফোন হাতে নেই, তবে হাতে একটি কুড়াল নিয়ে আসছে সে। মালা এটি দেখে ভয় পেয়ে যায়। সুজন বলে, এত অভিনয় করলাম, তোর বোনের মৃত্যু শোক পালন করলাম, তাও তোর হলো না। তুই সেই সত্যি অবধি চলে গেলি। সব হয়েছে আকাশের জন্য। টাকা চাইছিল আমার কাছে, আমাকে হুমকি দিচ্ছিল, তাই তো বাধ্য হয়ে ওকে শেষ করে দিয়েছি। সুজন একটু থেমে পুনরায় বলে, এবার তোর পালা। এমনিতে তোকে ব্যবহার করা আমার শেষ, তাই এখন তুই না থাকলেও আমার লাভ। আমি অন্য নারী দেহ পেয়ে যাব। সুজনের মুখে এমন কথা শুনে মালার চোখে মুখে ঘৃণা ফুটে ওঠে। সুজন এতটা ঘৃণ্য মানুষ আর সে বুঝতে পারেনি। সুজন মালাকে আঘাত করতে গেলে মালা সরে যায়। সে সুজনের পায়ে পড়ে বলে, আমাকে মাফ করে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। সুজন মালার দিকে তাকায়। মালা অনুরোধ করে। সুজন প্রথমে মালাকে মারতে চাইলেও পরে থেমে যায়। সে মনে মনে বলে, রক্তারক্ত হলে ফেঁসে যাব, তার চেয়ে পাখিকে পোষ মানিয়ে না হয় বসিয়ে নি। সুজন যখন বুঝতে পারে মালা তার কথায় উঠতে বসতে রাজি, সেই সময় হাত থেকে কোড়াল রাখে। মালা সুজনকে কথা দেয় সে কাউকে কিছু বলবে না, সব গোপন করে যাবে। কথার তালে তালে মালা নিজের হাতে কুড়াল তুলে নেয়। সুজনকে অবাক করে দিয়ে মালা সেটি দিয়ে সুজনের বুকে আঘাত করে। সুজন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। মালা ভয়ে দুই পা পিছিয়ে যায়।
একটু আগে সে সাহসের সাথে কি করে ফেলেছে সেটা ভাবতে মালা ভয়ে আড়ষ্ট হয়ে যায়। অন্যদিকে সুজন মালার চোখের সামনে ছটফট করতে করতে মারা যায়। মালা সুজনের মৃতদেহের সামনে হতভম্ব হয়ে বসে আছে। সে এখনো ভ্রমের মধ্যে রয়েছে। তার মাথা কাজ করছে না। সে কি করে ফেলেছে? যাকে ভালোবেসেছে তাকে মেরে ফেলেছে। মালা খুনি হয়ে গেছে। সে এখন কি করবে? মালা সুজনের মৃতদেহের থেকে কিছুটা দূরে ভয় নিয়ে বসে আছে। এভাবে অনেকটা সময় কেটে যায়। সুজনের বাবা মা দাওয়াত খেয়ে ফিরে আসে। তারা বাড়িতে ফিরে এসব দেখে পুরো হতভম্ব হয়ে যায়। তাদের সামনে তাদের একমাত্র সন্তান সুজনের মৃতদেহ পড়ে রয়েছে। পাশে মালা রক্তাক্ত অবস্থায় বসে আছে। সুজনের মা সুজন বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে ঘটনা পুরো গ্রাম ছড়িয়ে যায়। পুলিশ আসে, মালাকে ধরে নিয়ে যায়। মালার পরিবার খবর পেয়ে থানায় আসে। মালার সাথে দেখা করে। সব ঘটনা জেনে তারা বেশ ভেঙে পড়ে। নিজেদের দোষ দিতে শুরু করে। সময় গড়িয়ে যায়। মালার মামলা আদালতে ওঠে। সেখানে তাকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। সবটা বলা শেষে মালা নিজের চোখ বন্ধ করে নেয়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রাইমা নিজেও হতভম্ব। সে মালাকে কি বলে সান্ত্বনা দেবে সেটা বুঝতে পারছে না। স্ত্রীর হাতে স্বামীর খুন। বর্তমানে এই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে। মালাকে কারাগারে নিয়ে আসার 2 মাস কেটে যায়। অনেক নিউজ চ্যানেল চেয়েও মালার সাথে সাক্ষাৎ করতে পারেনি। এতদিন মালা ইচ্ছে করে কার সাথে দেখা করেনি। কিন্তু রাইমা সেন খুব নাছোড়বান্দা। সে টানা 15 দিন ধরে রোজ আসে। সে মালার সাক্ষাৎকার নিবেই। অবশেষে মালা রাইমার জেদের কাছে হার মেনে নেয়। রাইমার সাথে দেখা করে। বেশ কয়েকদিন ধরে দেখা করে। পুরো ঘটনা মালা রাইমার কাছে বলে। মালা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার এই গল্প শুনে আপনার কি লাভ হলো? রাইমা জবাব দেয় না। মালা পুনরায় বলে, লাভ হয়েছে। আমার এই গল্প এখন আপনি টিভিতে প্রচার করবেন। এটার জন্যই তো এত কষ্ট করলেন, তাই না? তুমি যেটা বলে সেটাও একটি কারণ। তবে আমি জেদ ধরে বসেছিলাম শুধু ঘটনা জানার জন্য। আসলে একজন স্ত্রীর সাথে এমন কি ঘটতে পারে যার জন্য সে তার স্বামীকে খুন করলো? এই বিষয়টা জানার জন্য বেশি আগ্রহী ছিলাম। সেজন্য তোমার সাক্ষাৎকার নেওয়ার জন্য জেদ ধরেই বসেছিলাম। মালা রাইমার কথা শুনে চুপ করে থাকে। রাইমা বলে, যা হয়েছে সবটাই তোমার দোষ নেই। তুমি যদি সুজনকে না মারতে তাহলে সে তোমাকে মেরে দিত। এখানে বলা যায় আত্মরক্ষার জন্য তুমি খুন করতে বাধ্য হয়েছ। আমি বাধ্য হইনি। আমি ইচ্ছা করে ওকে খুন করেছি। কারণ সে একজন অভিনেতা ছিল। নিখুঁত অভিনেতা, যার অভিনয় পারুল ধরতে পারিনি। আমিও পারিনি। যার অভিনয় ধরতে না পেরে তাকে ভালোবেসেছি। মালা একটু থেমে পুনরায় বলে, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যে নেশা করে। নেশার ঘরে বন্ধুদের নিয়ে নিজের ভালোবাসার মানুষকে ধর্ষণ করে। তাকে মরতে বাধ্য করে। তারপর তার মৃত্যু শোক পালন করবার নিখুঁত অভিনয় করে। আমি এমন অভিনেতাকে ভালোবেসে নিজেকে কলঙ্কিত করে ফেলেছি। সেই কলঙ্ক মুছে ফেলেছি আমি, তাকে শেষ করে। তার জন্য আজ আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। মালা হঠাৎ হাউমাউ করে কান্না করে দেয়। রাইমা বিচলিত হয়ে পড়ে। সে মালাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাইমা মালাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসে। সে তার বসকে ফোন দিয়ে বলে, মালার সমস্ত কথা রেকর্ড করে নিয়েছি স্যার। এখন তার কথার সত্যতা যাচাই করে কালকে প্রচার করব ভাবছি। যদিও রাইমার মনে হয় না মালা মিথ্যে বলেছে। কারণ তার চোখে মুখে সে কোনো মিথ্যা দেখেনি। তার মুখভঙ্গি বলেছিল সে সত্যি বলেছে। তবু এটা তার পেশা। সেখানে সব সঠিক হওয়া উচিত। তাই রাইমাকে খোঁজ নিতে হবে। রাইমা কুলাকানা গ্রামে চলে আসে। সে প্রথম সুজনের বাবা মায়ের সাথে দেখা করে। সুজনের মা সুজনকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এখন বিছানায় পড়া। তবুও রাইমা তার সাথে কথা বলার চেষ্টা করে। সুজনের মা রাইমাকে বলে, আমার ছেলে খারাপ না। আমার মনে হয় মালা তারে ভুল বুঝেছে। সে ভুল বুঝে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমার ছেলে পারুলকে ভালোবাসত। সে পারুলের সাথে এমন কাজ করতে পারে না। মালা ভুল বোঝে। আমার ছেলের জীবনটা কেড়ে নিল। রাইমা এ কথার জবাবে জিজ্ঞেস করে, আপনার ছেলে এই তারিখ বাড়ি এসেছিল? না, আসেনি। সুজনের মা অস্বীকার করে। তবে রাইমা কথাটি বিশ্বাস করে না। যতই হোক, সুজন তাদের সন্তান। তারা কখনোই তার অপরাধ দেখবে না। রাইমা বলে, আপনি উনুন থেকে কাপড় পোড়ার গন্ধ পেয়েছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ। কাপড় পোড়ার সাথে এসবের কি সম্পর্ক? সুজনের মায়ের প্রশ্ন এড়িয়ে যায় রাইমা। সে যা বোঝার বুঝে ফেলেছে। মালা সত্যি বলেছে। রাইমা আরও কিছু প্রশ্ন করে সুজনের মাকে। সুজনের মা তার জবাবে বলে, হ্যাঁ, একবার আমি তাদের ঝগড়া করতে শুনছিলাম। ওই কাপড় পোড়ার ঘটনার দিনও তারা ঝগড়া করছিল। রাইমা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। রাইমা গ্রামে আকাশ সম্পর্কে খোঁজ নেয়। সেখান থেকে সে জানতে পারে আকাশসহ অনেক ছেলেরা নদীর পাড়ের বাগানে বসে নেশা করত। এটা অনেকেই জানত গ্রামে। সে সময় পারুলের ঘটনায় তাদের কয়েকজনকে পুলিশ নিয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দিতে হয়। সেই সাথে আকাশ এবং সুজনের বেশ পরিচয় ছিল। আকাশ মারা যাবার কিছুদিন আগে সুজন এবং আকাশকে বেশ কয়েকবার কথা বলতে দেখা গিয়েছে। মালার কথা সঠিক সে তার নিশ্চিত হয়ে রাইমা চলে যায়।
শহরে এসে রাইমা এবার মালার পরিবারের সাথে দেখা করে। তারা এখন ঢাকা থাকে। মালা, সুজন, পারুলের ঘটনা রাইমা জানতে চাইলে মালার মা, চাচি কান্না করে দেয়। পারুলের মা তো বলে, আমার মেয়েটা মারা যাবার পর আমরা মালার সাথে ওই ছেলের বিয়ে দিয়ে ভুল করেছি। আমরা বিয়ে না দিলে আজ আমাদের দুই মেয়ের জীবনটাই এভাবে নষ্ট হতো না। মালার মা কান্নায় ভেঙে পড়ে। রাইমা তাদের থেকে নানা প্রশ্ন করে। তাদের জবাব ওই একই, মালা যা বলেছে। সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। রাইমা মালার নিউজটি এমনভাবে প্রেজেন্ট করেছে যে তা আলোড়ন তৈরি করে দিয়েছে। রাইমা তার নিউজে একটি বাক্য স্পষ্টভাবে বলেছে, তা হলো, নারীর স্বাধীনতা কোথায়? স্বামী স্ত্রীকে হত্যা করতে আসা স্ত্রী নিজের আত্মরক্ষার জন্য ভুলবশত তাকে আঘাত করেছে, তাতে স্ত্রী খনি হয়ে গেল। তাহলে এখানে নারীর জীবনের গুরুত্ব কতটুকু? আমরা কি আত্মরক্ষা করব না? কেউ মারতে আসলে চুপচাপ মরব? না মরলে তো আমাদের কারাবাস হবে। আমি দর্শকদের কাছে প্রশ্ন রেখে গেলাম, মালা যা করেছে তার মাঝে তার ভুল কোথায়? সে কেন কারাগারে সারা জীবন ধুকে ধুকে মরবে? নিজের আত্মরক্ষা করা কি ভুল? রাইমা মূলত মালার বলা ঘটনাটির শেষ অংশ বদলে দিয়েছে। সে বলেছে, মালাকে যখন সুজন গলা টিপে শেষ করে দিচ্ছিল, সেই সময়ে হাতের কাছে কুড়াল পেশে আঘাত করে বসে, যেটা সম্পূর্ণ অজান্তে হয়ে গেছে। প্রতিটি চ্যানেলে এখন এই নিউজটি দেখানো হচ্ছে। মানুষজন মালার পক্ষে কথা বলতে শুরু করেছে। অনেকে রাস্তায় নেমে পড়েছে। তারা মালার শাস্তি মানে না। মালার সাথে অন্যায় হয়েছে। সবাই মালার নিঃস্বার্থ মুক্তি চায়। দলে দলে মানুষজন এই আন্দোলনে যুক্ত হয়। রাইমা মালার কাছে আসে। সে খুশি মনে বলে, মানুষ তোমাকে কারাগার থেকে মুক্ত দেখতে চায়, তাই তারা আন্দোলন করছে। আমার মনে হয় সরকার সবটা বিবেচনা করে তোমাকে মুক্তি দিয়ে দেবে, কিন্তু আমি এটা চাই না। মালার মুখে এমন কথা শুনে রাইমা অবাক হয়। মালা পুনরায় বলে, আমার জীবনে আর কিছু বাকি নেই। এই পৃথিবীর মুক্ত বাতাসও আমার কাছে বিষাক্ত। আমি চাই না মুক্তি পেতে। তাই আপনি দয়া করে মানুষকে আন্দোলন করতে না বলুন। মালা রাইমার কাছে অনুরোধ করে। রাইমা মালাকে বোঝানোর চেষ্টা করে। সে অনেকভাবে মালাকে বোঝায় তার জীবন শেষ নয়, বরং সে এখান থেকে বের হয়ে আবার নতুনভাবে সব শুরু করতে পারে। মালা তার বাবা মায়ের সাথে নিজের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে, তাদের ঢাল হয়ে দাঁড়াতে পারে। মালাকে বেশ কিছুক্ষণ রাইমা বোঝায়। সারা দেশের মানুষ মালার মুক্তির জন্য আন্দোলন করছে। মালা প্রথমে এসবের সঙ্গ দিতে না চাইলেও রাইমা এবং তার পরিবার বোঝানোর পরে রাজি হয়। সে রাইমার পরামর্শ মতে কারাগারের মধ্যে সাক্ষাৎকার দেয়। এবার শুধু রাইমার চ্যানেল নয়, অন্যান্য চ্যানেলও দেয়। কারাগারের সবাই মালার পক্ষে কথা বলছে। তারাও চায় মালা মুক্তি পাক, সে তার পরিবারের সাথে ভালো কাটাক। সুজনের মতো খারাপ মানুষকে খুন করে সে যা করেছে তা ভালোই করেছে। এসব ঘটনা সুজনের বাবা মায়ের কানে গেলে তারা আরও ভেঙে পড়ে। তারাও বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেয়। তাদের মধ্যে তাদের ছেলে খুব ভালো, মালা সন্দেহ করে মেরেছে। এসব শুনে এক সাংবাদিক সুজনের বাবাকে বলে, মালাকে যখন গ্রেফতার করা হয় তখন তার মাথায় আঘাত ছিল। যদি সন্দেহ করে মালা সুজনকে মারে, তাহলে সুজনের দেওয়া আঘাত তার মাথায় কেন ছিল? সুজনের বাবা মা জবাব দিতে পারে না। তারা কান্না করে বলে, তাদের সন্তান বেঁচে নেই। এখন মৃত্যুর পর অন্তত তার খুনিকে ছেড়ে না দেওয়া হোক। তবে তাদের পক্ষে সহমত জানানো ব্যক্তির সংখ্যা খুব কম ছিল, যার জন্য বেশি সুবিধা করতে পারেনি। মানুষজনের আন্দোলনের মুখে সরকার বাধ্য হয় মালাকে ছেড়ে দিতে। তারা মালার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মুক্তি দেয়। তাছাড়া আত্মরক্ষা করতে গিয়ে ভুলবশত মালা খুন করেছে, এই পয়েন্টটি সবাই এত জোরালোভাবে উল্লেখ করেছে যে সরকার বাধ্য হয়ে সাধারণ জনগণের দাবি মেনে নিতে। অবশেষে মালা মুক্তি পায়। কারাগার থেকে মুক্তি পেয়ে মালা তার পরিবারকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে। তার পরিবারও কান্না করে দেয়। মালাকে নিয়ে তারা তাদের ভাড়া বাসায় আসে। দলে দলে সাংবাদিক মালার সাক্ষাৎকার নিতে আসে। তবে মালা আর সাক্ষাৎকার দিতে চায় না। সে চায় না তার পুরনো কথাগুলো নিয়ে আর ঘাটাঘাটি হোক। যা হয়েছে অনেক হয়েছে। মালা মনমরা হয়ে তার মাকে জড়িয়ে ধরে আছে। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হয়নি মা, তুই তোর জীবনে এগিয়ে যাবি। তোর জীবনটা আমরা গুছিয়ে দেব খুব সুন্দরভাবে। মালা মাকে পরম যত্নে জড়িয়ে ধরে থাকে। সেই সময়ে মালার চাচি ঘরে আসে। এই দৃশ্য দেখে তিনি খুব খুশি হন, কিছুটা কষ্ট পান। তার এবং পারুলের অমন একটি আলিঙ্গনের দৃশ্য কল্পনা করে পারুলের মা কষ্ট পায়। মালা চাচিকে দেখে মাকে ছেড়ে তাকে জড়িয়ে ধরে, বলে, পারুলের কথা মনে পড়ছে? পারুলের মা মাথা নাড়ায়। মালা শান্ত গলায় বলে, আমাদের পারুল যেখানে আছে ভালো আছে চাচিমা, তার কথা ভেবে কষ্ট পেও না। আমি তার অপরাধীকে শাস্তি দিতে পেরেছি। এটা কি আমাদের জন্য আনন্দের নয়? আনন্দের। তবে বাকি ধর্ষণকারীদের পরিচয় জানা যায়নি। তারা এখনও এই পৃথিবীতে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমার জন্য অনেক কষ্টদায়ক। মালাই কথা শুনে শীতল চোখে তার চাচির দিকে তাকায়। সত্যি তাই, বাকি অপরাধীদের পরিচয় জানতে পারল না মালা। এটা তার ব্যর্থতা, চরম ব্যর্থতা। এমনটা মালা তার চাচিকে জানিয়ে বলে,
একদিন ঠিক আমরা তাদের চিনতে পারবো। হ্যাঁ, অপরাধ কখনো চাপা থাকে না। যেমনভাবে সুজনের অপরাধ সবার সামনে আসলো। মালা মাথা নাড়ায়। চাচি এবার বলে, সুজনকে হারিয়ে তুই খুব কষ্ট পাচ্ছিস তাই না? মালা কথাটি শুনে মুখ ঘুরিয়ে নেয়। চাচি মালার মনের অবস্থা বুঝতে পারে। মালার মা আফসোসে সুরে বলে, ছেলেটা কত নিখুঁত অভিনয় করলো, কত চালাক, আমরা ধরতেই পারলাম না। এই দুনিয়ায় মানুষের অভিনয় ধরা খুবই কষ্টদায়ক মা। মানুষ এত নিখুঁত অভিনেতা যে তাদের কাছে সবাই পরাজিত। মালার কথায় তারা সম্মতি জানায়। সেই সময় রাইমা আসে। মালার পরিবার তাকে দেখে খুব খুশি হয়। রাইমার জন্য আজ মালাকে তারা তাদের বুকে ফিরে পেয়েছে। এটার জন্য তারা রাইমার প্রতি কৃতজ্ঞ। রাইমা মালার পরিবারের সাথে কুশল বিনিময় করে মালাকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো? ভালো। মালা শান্ত গলায় জবাব দেয়। মালার মা চাচি চলে যায় রাইমার জন্য নাস্তা তৈরি করতে। রাইমা মালাকে পাশে বসিয়ে বলে, পুরনো কথা মনে করে মনমরা হয়ে থেকো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, একটাই জীবন তোমার, সেটাকে সুন্দরভাবে গড়ে তোলো। চাইলে কি সব হয়? মালার এই কথার জবাবে রাইমা বলে, হয়, মানুষ চাইলে সব পারে। হ্যাঁ, পারে তো। একদম খাঁটি অভিনয়, যা দিয়ে অন্যের হৃদয় ভেঙে শেষ করে দেওয়া যায়। মালাকে এত হতাশ দেখে রাইমা অবাক হয় না। মেয়েটার ওপর দিয়ে যা গিয়েছে তাতে এটা হবেই। রাইমা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন জীবনের সামনে এগোতে হবে তো। তোমার বাবা মা, চাচা চাচি সবার কাছে এখন তুমি বেঁচে থাকার অবলম্বন। তাদের জন্য বাঁচতে হবে তো, সুন্দরভাবে। মালা মাথা নাড়ায়। রাইমার সাথে তার বেশ কিছুক্ষণ কথা হয়। কথার এক ফাঁকে মালা বলে, চাচি বেশ কষ্ট পাচ্ছে। আসলে পারুলের সকল অপরাধী শাস্তি পায়নি, সেটা ভেবে সে কষ্ট পাচ্ছে। আমি যদি বাকি তিনজনকে শাস্তি দিতে পারতাম, তাহলে আমিও শান্তি পেতাম, চাচিও। রাইমা মালাকে এসব চিন্তা করতে বারণ করে। সে তাকে এসব থেকে বের হয়ে আসতে বলে। মালা সম্মতি জানায়। মালার মা চাচি নাস্তা নিয়ে ঘরে আসলে রাইমা তাদের সাথে গল্প করে। গল্পের এক ফাঁকে মালা উঠে চলে যায়। সেই সময়ে মালার চাচি বলে, মেয়েটা ভেতর থেকে শেষ হয়ে গিয়েছে। আসলে সুজনকে ভালোবেসেছিল। তবে পারুলের কাছে যেটা তুচ্ছ ছিল, আমার মেয়ের নিথর দেহটাও তো আগে দেখেছিল। নিজ হাতে আমার মেয়ের গলা রশি কেটে তাকে নিচে নামায়। পারুলের সেই যন্ত্রণাময় মুখ দেখে মালা ভেঙে যায়। যার কাছে সুজনের প্রতি জমা ভালোবাসা তুচ্ছ ছিল, সেই জন্য পেরেছে। নয়তো একটা মানুষকে ভালোবাসার পর তাকে খুন করা যায় না। যে পারে, সে কোনো পরিস্থিতি করে সেটা বুঝতে হলে তার মনের ভেতরে ঢুকতে হবে আমাদের। পারুলের মৃতদেহ প্রথম মালা দেখেছিল। মালার মা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, সেদিন মালা এবং পারুল বাড়ি ছিল। আমরা এসে দেখি মালা বিছানায় পড়ে আসে, গলায় রশি, সেটা কাটা, যেটা মালা কেটে তাকে নিচে নামিয়েছে। সেদিন মালা পারুলের সাথেই ছিল। সে বাহিরে যাওয়ার সুযোগে পারুল এমন কাজ করলো। তাই তো মালা সবসময় পারুলের মৃত্যুর জন্য নিজেকে দোষ দেয়। সে যদি সেদিন ঘরে থাকতো, তাহলে হয়তো এমন কিছু হতো না। আমার মেয়েটা। পারুলের মা তাকে মনে করে কান্না করে দেয়। রাইমা তাকে সামলে নেয়। রাইমা তাদের সাথে গল্প করে চলে যায়। এদিকে মালার পরিবার মালাকে তার দুঃসম্পর্কের এক খালার কাছে বিদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। তাছাড়া মালার একসময় ইচ্ছা ছিল দেশের বাইরে পড়ার, কিন্তু হয়ে ওঠেনি। তার পরিবার এত টাকা দিয়ে বিদেশে পাঠাতে চায়নি। তবে এখন নিজেদের যত সঞ্চয় আছে সবটা দিয়ে তাকে পাঠাতে চায়। কেননা মালা যেতে চায়। তার এই দেশে ভালো লাগছে না। সে নিজের ভালো থাকা হিসেবে অন্য দেশে পাড়ি জমাতে চায়। তার পরিবারও চায় সে ভালো থাকুক। রাইমা এই কথা শুনে খুশি হয়। আসলে খুব অল্প সময় সে মালাকে আপন করে নিয়েছে। তাই মালা ভালো থাকুক, সেটা সেও চায়। 2 মাসের মধ্যে মালার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে ফেলে তার পরিবার। এতে অবশ্য রাইমার সাপোর্ট ছিল। দেখতে দেখতে মালার এই দেশকে বিদায় জানানোর সময় চলে আসে। এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে তার পরিবার সহ রাইমা আসে। মালাকে বিদায় জানাতে গিয়ে তার পরিবার কান্না করে দেয়। মালা সবাইকে জড়িয়ে ধরে বিদায় জানায়। মালা রাইমাকেও জড়িয়ে ধরে। তাকে বলে, আপনার জন্য আজ আমি কারাগারের বাহিরে। আপনার জন্য আমি আবার নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মালা সবাইকে বিদায় জানিয়ে ভেতরে প্রবেশ করতে নেয়। সেই সময়ে পারুলের মা কান্না করে বলে, সেদিন সুজনের পাগলামেই দেখে যদি মালা তাকে ভালো করার জন্য বিয়ের সিদ্ধান্ত না নিত, তাহলে হয়তো আজ আমাদের মেয়েটাকে এভাবে দূরে পাঠাতে হতো না। রাইমা কথাটি শুনে অবাক হয়। সে প্রশ্ন করতে পারুলের মা বলে, পারুলের মৃত্যুর পর সুজন পাগলামি করছিল। ছেলেটার অবস্থা খারাপ দেখে মালা বলে, সে তাকে বিয়ে করে ভালো করতে চায়। সুজন এমন পাগলামি করলে পারুল কষ্ট পাবে। সেই কথা শুনে আমরা দুই পরিবার সুজনকে অনেক জোর করে বিয়েতে রাজি করাই। রাইমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই কথা তো মালা বলেনি, সে ভিন্ন কথা বলেছিল। রাইমা মালার কাছে ছুটে যায়। মালা তাকে দেখে জানতে চায়, কিছু হয়েছে? তুমি তো বলেছিলে সুজন বিয়ের কথা উঠতে রাজি হয়ে যায়। কিন্তু পারুলের মা বলছে তাকে অনেক জোর করে রাজি করানো হয়েছে। মালা জবাব না দিয়ে পুনরায় রাইমাকে জড়িয়ে ধরে।
তারপর বলে, মানুষ হলো এই দুনিয়ার সবচেয়ে নিখুঁত অভিনেতা। একটু থেমে মালা পুনরায় বলে, আমি সুজনকে বড্ড বেশি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। এটা বলে মালা রাইমাকে ছেড়ে দেয়। সে এক রহস্যময় হাসি দিয়ে ভেতরে প্রবেশ করে। রাইমা মালার মুখভঙ্গি দেখে অবাক হয়ে যায়। কেমন অদ্ভুত সেই ভঙ্গি, যেখানে স্পষ্ট শয়তানি ভাব ফুটে উঠেছে। রাইমা সব কথা ভাবতে শুরু করে। তার ভাবনার মাঝে মালা তার দিকে তাকিয়ে মুচকি এক হাসি দিয়ে প্লেনে উঠে যায়। রাইমা বাড়ি ফিরে ভাবনায় পড়ে যায়। বসে বসে হিসাব মিলাচ্ছে। মালা বলেছে, বাকি তিনজনের শাস্তি না হয় পারুলের মা কষ্ট পাচ্ছে, কিন্তু হিসাব অনুযায়ী সুজন এবং আকাশকে বাদ দিলে দুজন থাকে। তাহলে মালা তিনজন কেন বলল? পারুলের মৃত্যুর সময় মালা ছিল, সে নিজ হাতে রশি কেটেছে। প্লেনে ওঠার সময় মালার রহস্যময় হাসি সবকিছু রাইমাকে কেমন ওলটপালট করে দিল। তার কাছে ধীরে ধীরে হিসাব পরিষ্কার হচ্ছে। সে মনে মনে বলে, এই গল্পের সবচেয়ে নিখুঁত অভিনয় শিল্পী তবে মালা নিজে। রাইমার কাছে ধীরে ধীরে সবটা পরিষ্কার হলেও এখন তার কিছুই করার নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবটা তার অনুমান। তবে রাইমা বেশ কষ্ট পাচ্ছে। তার হাত ধরে একজন অপরাধী মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে। এই একটি অপরাধবোধ রাইমাকে শেষ করে দিচ্ছে। রাইমার কানে শেষ মুহূর্তে বলা মালার কথাটি কানে ভেসে উঠছে। সে সুজনকে খুব ভালোবাসত। সেই সময়ে মালা আরও একটি কথা বলেছিল, যেটা ছিল, যে আমার নয় সে কারো নয়। এই কথার জন্য মূলত রাইমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। রাইমা বসে বসে শুধু ভাবছে, একটি মানুষ কতটা বুদ্ধিমান হলে এভাবে সবাইকে ঘোল খাওয়াতে পারে। এই বুদ্ধি যদি ভালো কাজে ব্যবহার করত। রাইমার মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। সে আর নিতে পারছে না। তার চোখে শুধু মালার শেষ মুহূর্তে মুখে ফুটে ওঠা রহস্যময় হাসি ভেসে উঠছে। মালার প্রতিছবি দেখছে রাইমা। মালা প্লেনের সিটে বসে আপন মনে হাসছে। নিজের মুখের হাসি ধরে রেখে মালা বলে, আমি আজ স্বাধীন। এখন আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মালার চোখে মুখে এক শয়তানি ভাব ফুটে ওঠে। সে পুরনো কথা ভাবতে শুরু করে, কিভাবে এই ঘটনার সূচনা হলো। সবটা ভাবতে শুরু করে মালা। ছোটবেলা থেকে পারুল পড়ালেখায় ভীষণ ভালো ছাত্রী ছিল। এই জন্য তার পরিবার সবার কাছে তাকে নিয়ে গর্ব করত। এমন কোনো প্রতিবেশী নেই যার সামনে বলেনি, আমাদের পারুল প্রতি ক্লাসে প্রথম হয়, সে আমাদের জিনিয়াস মেয়ে। পারুলের বাবা মা বলতো সেটা না হয় মানা যেত, কিন্তু সেই সাথে মালার বাবা মাও একই কথা বলতো। পারুলে পড়ালেখার গুণাগুণ সহ তার হাতের কাজের গুণাগুণও করত। শুধু তাই নয়, মালাকে এই নিয়ে কথাও শোনাতো। মালাও পড়ালেখায় খুব একটা খারাপ ছাত্রী ছিল না, কিন্তু প্রথম হতো না। মাধ্যমিকে পারুল এবং মালা দুজনেই জিপিএ 5 পাওয়া সত্ত্বেও তার পরিবার পারুলের গুণাগুণ করেছিল। মালার স্পষ্ট মনে আছে, তার প্রতিবেশী চাচি তাকে বলেছিল, পারুল ভালো ফলাফল করায় মিষ্টি পেলাম, তোরটা কই? তার মানে মালার জন্য তার পরিবার সবাইকে মিষ্টি খাওয়ায়নি, শুধু পারুলের সফলতাই খাইয়েছে। যতদিন যায় মালার মনে পারুলের জন্য হিংসার জন্ম হয়। সেই হিংসার শত্রুতাই বদলে যায় যখন মালার পছন্দ করা ছেলে সুজনকে পারুলও পছন্দ করতে শুরু করে। সবচেয়ে বড় কথা, সুজনও পারুলকে ভালোবেসে ফেলে, যেটা মালার জন্য কষ্টদায়ক। সে সারা জীবন পারুলের কাছে হেরে এসেছে, যে ঘরের কাজ হোক কিংবা পড়ালেখা, এখন প্রেমেও হেরে যাচ্ছে। মালা প্রথম প্রথম সুজন এবং পারুলের মাঝে নিজেকে তৃতীয় ব্যক্তি ভাবত। তাই তাদের এড়িয়ে যেতে চাইতো, কিন্তু পারত না। দিনের পর দিন মালা ডিপ্রেশনে কাটায়। তার মাঝে তাদের উচ্চ মাধ্যমিকও শেষ হয়। ফলাফলের সময় ঘটে বিপত্তি। এবার মালার ফলাফল খুবই খারাপ হয়েছে। পাশ করেছে, তবে পয়েন্ট খুবই কম। অন্যদিকে বরাবর মতো পারুল ভালো ফলাফল করেছে। এই নিয়ে মালার মা তাকে শাসন করে। শুধু তাই নয়, তার মনে হয় মালা কোনো খারাপ ছেলের পাল্লায় পড়েছে, না হলে এত খারাপ ফলাফল হলো কিভাবে। এই নিয়ে বেশ গণ্ডগোল বাঁধে মালাদের পরিবারে। তার মাঝে সুজনের পক্ষ থেকে পারুলকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়, যে প্রস্তাবে পারুলের পরিবার রাজি হয়ে যায়। সবাই খুশি থাকলেও মালা খুশি হতে পারেনি। সে পারেনি তার পরিবারের খুশিতে খুশি হতে, কারণ সে সুজনকে খুব ভালোবাসে। তার মনে হয় পারুলের চেয়ে সে সুজনকে বেশি ভালোবাসে। সুজন তার কাছে ভালো থাকবে, এটা সে পারুলকে বলে। কিন্তু পারুল বিশ্বাস করে না। সে মজা ভেবে উড়িয়ে দেয়। গ্রামের প্রায় মানুষই জানত, নদীর পাড়ের বাগানে বখাটে ছেলেদের নেশা ভান করতে দেখা যায় সবসময়। মালাও এই কথাটি জানত। সে সবসময় পারুলকে অনুসরণ করত। তার এই অনুসরণের আড়ালে ছিল এক ভয়ানক উদ্দেশ্য, যে উদ্দেশ্য সে সফল হয়। সেদিন দুপুরবেলা নদীর পাড়ে কেউ ছিল না। পারুল সেই পথ দিয়ে যাচ্ছিল। মালা এই সুযোগটিকে কাজে লাগায়। সে পারুলকে পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করে, যার ফলে পারুল মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আকাশ সেই সময়ে মালাকে এই কাজ করতে দেখে নেয়, তবে কিছু বলে না। মালা পারুলকে ওভাবে ফেলে চলে আসে। আকাশ সেই সুযোগে পারুলের কথা তার বন্ধুদের জানায়। তারপর চারজন বন্ধু মিলে পারুলের সাথে খারাপ কাজ করে। মালা ভেবেছিল পারুলের সাথে এমন ঘটনা ঘটার পর সুজন বিয়েতে না করে দিবে, কিন্তু না, মালার পরিকল্পনা সফল হয়নি। এত কিছুর পরও সুজন পারুলকে বিয়ে করতে চাচ্ছিল। পরিবার রাজি না হলে তাদের বিরুদ্ধে গিয়ে করতে চাইছিল, যেখানে মালা পুনরায় পারুলের কাছে হেরে যায়।
কিন্তু মালা যে হারতে চায় না, সে নিজের জীবনে আর কোনো ব্যর্থতা নিতে চায় না। সেদিন মালা এবং পারুল বাড়ি ছিল, তাদের মায়েরা ছিল না। সেই সময় মালা পারুলের কাছে আসে। পারুল খুব খুশি ছিল। তার খুশি দেখে মালা জিজ্ঞেস করে, তোকে আজ এত খুশি লাগছে যে? আমি খুব খুশি মালা। কেন? মালা শান্ত গলায় জানতে চায়। পারুল কিছুটা অবাক হয়ে তার দিকে তাকায়। মালা পুনরায় বলে, না মানে, আজ অন্যান্য দিনের চেয়ে বেশি খুশি লাগছে তোকে? হ্যাঁ, আসলে সুজনের মতো একজন মানুষকে পেয়ে আমি খুব খুশি। জানিস, সুজন আমাকে কি বলেছে? বিয়ের পর আমাকে রাজরানী বানিয়ে রাখবে। সে আমার অতীতের সব খারাপ স্মৃতি তার ভালোবাসা দিয়ে মুছে দেবে। পারুলের মুখ লজ্জায় লাল হয়ে যায়, যেটা দেখে মালা কষ্ট পায়, কিন্তু বুঝতে দেয় না। সে বলে, তোর মনে হয় না সুজন তোর চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করে? মালার এমন কথায় পারুল আহত হয়। মালা তাকে আরো ভেঙে দিতে বলে, তোর গায়ে নোংরা ছোঁয়া লেগে আছে, তুই নোংরা হয়ে গেছিস। তোর মনে হয় না তুই সুজনের জীবনে থেকে তার জীবনটা নষ্ট করছিস? প্রথমে পারুল কষ্ট পেলেও সে নিজেকে সামলে নেয়। তারপর বলে, না, মনে হচ্ছে না। কারণ সুজন আমাকে বলেছে, যা হয়েছে তাতে আমার কোনো ভুল নেই। আমার সাথে অন্যায় হয়েছে। আর সুজন আমাকে খুব ভালোবাসে। তার জীবনে আমি না থাকলে বরং সে অনেক কষ্ট পাবে। মালা নানাভাবে পারুলকে বোঝাতে চায় সে ধর্ষিতা। তার উচিত নয় সুজনের জীবনে জড়ানো। এটা ভুল। সুজনের সাথে অন্যায় হবে। তবে পারুল এসবের প্রতিবাদ করে। সে ভেঙে না পড়ে মালাকে জবাব দেয়। সুজনের অনুপ্রেরণায় পারুল এখন আর ওই ঘটনায় ভেঙে পড়ছে না। পারুলকে সুজনের জীবন থেকে এভাবে সরানো যাবে না বুঝতে পেরে মালা তাকে ধাক্কা দেয়। পারুল বিছানায় শুয়ে পড়ার মতো পড়ে। পারুল বলে, মালা, কি করছিস তুই? মালা কোনো কথা ছাড়া বালিশ তুলে নিয়ে পারুলের মুখে চেপে ধরে। মালা নিজের সমস্ত শক্তি দিয়ে পারুলের মুখে চেপে ধরে। পারুল ছটফট করতে করতে একটা সময় মারা যায়। পারুলকে মেরে মালা একদম ভেঙে পড়ে না, বরং সে ঠান্ডা মাথায় বসে ভাবে এই হত্যাকে কিভাবে আত্মহত্যা বানানো যায়। মালার পক্ষে পারুলকে ঝুলিয়ে দেওয়া সম্ভব নয়। তাই সে তার গলার ওড়না পেঁচিয়ে তার অর্ধেক বটি দিয়ে কাটে, বাকিটুকু উপরে পাখার সাথে বেঁধে দেয়। মালা ঠান্ডা মস্তিষ্কে সবকিছু এমনভাবে সাজায় যেন পারুল আত্মহত্যা করেছে। মালা এসে তাকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। তারপর বটি দিয়ে ওড়না কেটে তাকে বিছানায় নামিয়েছে। মালা খুব বিচক্ষণতার সাথে সবটা সকলের সামনে উপস্থাপন করে। মালার পরিকল্পনা মতো সবাই সবটা বিশ্বাস করে নেয়। সুজন প্রকৃতপক্ষে পারুলকে খুব ভালোবাসত। তাই তার মৃত্যুতে সে খুব ভেঙে পড়েছিল। সেই সময় তার মানসিকতার অবস্থার সুযোগ নিয়ে মালা দুই পরিবারকে বোঝায় এই মুহূর্তে সুজনের জীবনে একজন প্রয়োজন, যে তাকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবে। গ্রামের সহজ সরল মানুষগুলো মালার চালাকি ধরতে পারে না। সুজনের পরিবার এক প্রকার জোর করে সুজনকে বিয়েতে রাজি করায়। সুজন তাও যখন রাজি হচ্ছিল না, তখন মালাই বলেছিল সে স্ত্রীর অধিকার চাইবে না। পরিবারকে কষ্ট না দিয়ে সুজন যেন সবার কথা মেনে নেয়। সুজনের কাছে সে কিছু দাবি করবে না। মালা কখনো স্ত্রীর অধিকার চাইবে না, পরিবারের অনুরোধ। সবকিছু মিলিয়ে সুজন বিয়েতে রাজি হয়। সুজন এবং মালার বিবাহ সম্পন্ন হয়। দুজনের জীবন ভালো চললেও দাম্পত্য ভালো চলছিল না। সুজন মালাকে একদমই পাত্তা দিত না, এড়িয়ে চলতো সবসময়। যেগুলো মালার ভালো লাগতো না, সে নিজে এই সেই নানা বাহানায় সুজনের সাথে ঘুরতে বের হতো। সুজনের কাছাকাছি থাকার চেষ্টা করত। কয়েক মাস এভাবেই কেটে যায়। ধীরে ধীরে সুজনের মন পড়ে মালার দিকে। সংসার জীবন মালার খুব ভালো চলছিল। তবে এর মাঝে আকাশ এসে ঝামেলা করে। সে মালার কাছে টাকা দাবি করে। পারুলের বিষয়ে মালার যে হাত আছে সেটা আকাশ জানে। সে কাউকে কিছু বলবে না, বিনিময়ে টাকা চায়। মালা পড়ে যায় চিন্তায়। মালার টাকা দিতে দেরি হওয়ায় আকাশ ইচ্ছে করে বেশ কিছুদিন সুজনের সাথে দেখা করে, যাতে মালা ভয় পায়। আকাশ সুজনকে সব বলে দিতে পারে, এটা ভেবে যাতে মালা ভয় পায়। সত্যি তাই, মালা ভয় পেয়েছে। তবে আকাশ বুঝেনি মালা যে সে মেয়ে নয়। টাকা দেওয়ার কথা বলে মালা আকাশকে রাতে নদীর পাড়ে ডাকে। তারপর ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে নদী ফেলে দেয়। এর আগে অবশ্য মালা আকাশের বিষয়ে খোঁজ নিয়েছে। সে জানত আকাশ সাঁতার জানে না। যে সুযোগে সে নিয়েছে সবকিছু ঠিকই ছিল। কিন্তু আকাশ নদীতে পড়ার আগে মালার ওড়না চেপে ধরেছিল, যার ফলে মালার ওড়নার কিছু অংশ ছিঁড়ে তার হাতে চলে যায়। অন্যদিকে সেদিন রাতে মালা বাড়িতে ছিল না, অনেক সময়, যেটা সুজন লক্ষ্য করে। পরের দিন আকাশের হাতে ওড়নার টুকরো দেখে সুজনই মালাকে সন্দেহ করে। মালা নিজেই উনুনে নিজের ওড়না পুড়িয়ে দেয়। সন্দেহ মালা সুজনকে নয়, বরং সুজন মালাকে করেছিল, যা নিয়ে তাদের মাঝে তর্ক হয়। সেদিন সুজন মালাকে নজরে নজরে রাখছিল। মালা তার বিরুদ্ধে থাকা সকল প্রমাণ লোপাট করার জন্য পারুলের যে ফোনটি সে নিজের কাছে রাখছিল সেটা নদীতে ফেলে দিতে যায়, যেখান থেকে সে সুজনের কাছে ধরা পড়ে যায়। মালাকে পারুলের ফোন ফেলতে দেখে নেয় সুজন। বাড়ি এসে সে মালাকে জেরা করে। জেরার এক পর্যায়ে মালা বাধ্য হয়ে বলে, হ্যাঁ, সবকিছু আমি করেছি। তুমি এত খারাপ?
সুজনের এই কথা শুনে মালা তাকে জড়িয়ে ধরে। তারপর বলে, আমি খারাপ হতে চাইনি, তোমার জন্য হয়ে গেছি। আমি তোমাকে খুব ভালোবাসি সুজন। আমি তোমাকে হারাতে পারতাম না, তাই বাধ্য হয়েই করেছি। সুজন মালাকে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই ভালোবাসা কোনটাকে বলছিস? তুই ভালোবাসার মানে জানিস? জানিস না, তাই তো পারুলের মতো নিষ্পাপ এক মেয়ের সাথে এত জঘন্য কাজ করলি। তাদের মাঝে তর্ক শুরু হয়। তর্কে এক পর্যায়ে সুজন বলে, তুই আমার পারুলের খুনি, তোকে আমি মেরেই ফেলবো। এটা বলে মালার চুল মুঠো করে ধরে দেওয়ালে বাড়ি মারে, যার ফলে মালার মাথা কেটে যায়। পরক্ষণে সুজন থেমে যায় আর বলে, না না না, তোর মতো খারাপ মানুষকে খুন করে আমি খুনি হব না, বরং আমি তোকে পুলিশে দেব। তবে? মালা জিজ্ঞাসার দৃষ্টিতে সুজনের দিকে তাকায়। সুজন বলে, তার আগে আমি আবার বিয়ে করব। তোর চোখের সামনে আমি অন্য মেয়েকে বিয়ে করব, যে বিয়ে তোকে বোঝাবে তুই কারো স্ত্রী হওয়ার কতটা অযোগ্য। মালার চোখ মুখের ভঙ্গি বদলে যায়। এতক্ষণ যে চোখে অনুনয় বিনয় ছিল, সে চোখ এখন অন্যরকম হয়ে গেছে। মালা দেখে দরজার পাশে কোড়াল রাখা, সে সেটা তুলে সুজনের বুকে বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণে সুজন হতভম্ব হয়ে যায়। মালা বলে, যেটা আমার নয় সেটা কারো নয়। তোকে আমি পারুলের হতে দেইনি, অন্য কারো কিভাবে হতে দিব? সুজন মালার দিকে ঘৃণার নজরে তাকায়। সেই ঘৃণা নিয়ে সে মারা যায়। মালা সুজনকে মেরে ফেলার পর দিকশূন্য হয়ে যায়। সে সুজনকে হত্যা করে কষ্ট পাচ্ছে না, বরং সে ভাবছে এত রক্ত এগুলো আড়াল করবে কিভাবে সে। মালাকে এখন পুলিশে ধরে নেবে। এসব ভেবে মালা হতভম্ব হয়ে যায়। সে ভয়ে ঘরের এক কোণে বসে থাকে। এই অবস্থায় এসে সুজনের বাবা মা সবকিছু দেখে। মালাকে পুলিশে ধরিয়ে দেয়। আদালত মালাকে শাস্তি দেয়। নানা টিভি চ্যানেল থেকে মালার সাক্ষাৎকার নেওয়ার জন্য লোক আসতে থাকে, কিন্তু মালা সাক্ষাৎকার দেয় না। এভাবে টানা 2 মাস চলে যায়। রাইমা রোজ এসে ফিরে যায়। অন্যদিকে এই 2 মাসে মালা একা একা দেওয়ালের সাথে কথা বলার প্র্যাকটিস করে। কোন কথার জবাবে কেমন মুখভঙ্গি দিতে হবে, সুজনের মৃত্যু, তাকে দোষ দেওয়া, সবকিছুতে তার মুখভঙ্গি কেমন থাকবে সেসবই শিখছিল। কারণ সে জেনেছে, এই সাংবাদিককে যদি সে একবার বোঝাতে পারে সে নির্দোষ, তার সাথে অন্যায় হয়েছে, তাহলে সারা দেশের মানুষ এই খবর দেখবে, সবাই জানবে সে নির্দোষ। একজন কনস্টেবল বলেছে, মানুষ এসব নিয়ে প্রতিবাদ করলে মালার শাস্তি কম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য মালা এতদিন নিজেকে প্রস্তুত করেছে। অবশেষে সে রাইমার সাথে সাক্ষাৎকার দেয়। রাইমা মালার অভিনয়ের কাছে হেরে যায়। সে একদমই বুঝতে পারে না তার সামনে থাকা এই মালা নিজেকে প্রস্তুত করে তার সামনে এসেছে। মালার মুখের সাথে তার চোখের ভঙ্গি, মুখের চাহনি সবকিছু মিথ্যে বলছে, যেখানে রাইমা ফেসে যায়। অবশেষে মালা মুক্তি পায়। এখন সে প্লেনে চড়ে ভিনদেশে পাড়ি দিচ্ছে, আর এসব কথা ভাবছে। অন্যদিকে রাইমা নিজের ব্যর্থতার কথা ভেবে খুব কষ্ট পাচ্ছে। তার জন্য মালার মতো এত জঘন্য এক অপরাধী মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, রাইমার কাছে কোনো প্রমাণ নেই যার দ্বারা সে মালার সমস্ত কুকর্ম ফাঁস করতে পারে। উল্টো রাইমা যদি এখন সত্যিটা বলেও, তাহলে সবাই তাকে কথা শোনাবে প্রমাণ ছাড়া কথা বলার জন্য। সবাই ভাববে রাইমা মালাদের কাছে টাকা দাবি করছিল, সেই টাকা না পাওয়া এখন মিথ্যা নিউজ ছড়াচ্ছে। রাইমাকে প্রথমবার হতাশা গ্রাস করলো। তবে সে মনে মনে বেশ ধীর বিশ্বাসের সাথে মালাকে উদ্দেশ্য করে বলে, প্রকৃতি বড় নিষ্ঠুর মালা। এই দুনিয়ায় পাপ করে কেউ কখনো বাঁচতে পারেনি, তুমিও পারবে না। পারুল সুজনের হয়ে প্রকৃতি তোমার বিচার ঠিকই করবে, তাই তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন। রাইমা সুজন এবং পারুলের কথা ভেবে বেশ কষ্ট পায়। তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মনে মনে বলে, সুজন, তুমি বেঁচে থাকতেও শান্তি পেলে না, মরে গিয়েও না। আমি তোমাকে সারা দেশের কাছে এমনভাবে উপস্থাপন করেছি যে সবাই তোমাকে খারাপ ভাবছে। বাস্তবতা যেখানে ভিন্ন, পারলে আমাকে মাফ করে দিও। মালার নিখুঁত অভিনয়ের কাছে আমি হেরে গিয়েছি। তবে মালা তোমাকে কখনো ভালোবাসেনি। সে কাউকে ভালোবাসতেই জানে না। তার মনে ভালোবাসা নামক কোনো শব্দই নেই। যেটা আছে সেটা শুধু হিংসা, ঈর্ষা। পারুলের প্রতি ঈর্ষান্বিত হয়ে সে এত কিছু করেছে। আর নাম দিয়েছিস তোমাকে ভালোবেসে করেছি, যেটা তার ভুল ধারণা। রাইমা মনে মনে মালাকে নানা অভিশাপ দিয়ে দেয়। মালার পরিবার মালার দূর সম্পর্কে সেই খালাকে ফোন দেয়। মালার মা বেশ খুশি মনে বলে, মালা কোথায় আপা, আপনাদের বাড়ি পৌঁছে গেছে? মালার পরিবার খুব আশা নিয়ে ফোনের এপাশে বসেছিল। তবে তাদের ধারণা নিরাশ করে মালার খালা বলে, আপা, মালা তো আসেনি। আমরা এয়ারপোর্টে গিয়েও তাকে পাইনি। তাকে আপনারা কোন প্লেনে তুলে দিয়েছেন? সে ঠিক প্লেনে ছিল তো? মালার পরিবার চিন্তায় পড়ে যায়। এসব কি বলছে মালার খালা? মালার খালা বেশ চিন্তিত গলায় বলে, আমি মালাকে খুঁজছি আপা, পেলে আপনাদের জানাবো। আমার মেয়েটার কি হলো আপা? মালার মা ইতিমধ্যে কান্না করে দেয়। ফোনের ওপাশে মালার খালাও কষ্ট পায়। সে ব্যথিত গলায় বলে, চিন্তা করবেন না আপা, আমি তাকে খুঁজছি। এখনকার পুলিশের কাছে যাচ্ছি। 2 দিন কেটে যায়। সুদূর বিদেশ থেকে মালার কোনো খোঁজ আসে না। মালার বাবা মা বেশ ভেঙে পড়ে। পারুলের বাবা মাও কষ্ট পাচ্ছে।
অন্যদিকে মালার সেই খালা পুলিশ নিয়ে চেষ্টা করে যাচ্ছে মালাকে খোঁজে বের করার। তবে মালার পরিবার আর ভরসা পাচ্ছে না। গত দুদিন ধরে মালার খালা তার স্বামীকে নিয়ে খুঁজে যাচ্ছে। তাদের সাথে পুলিশ রয়েছে, তাও খোঁজ পাচ্ছে না। এখন তারা বেশ হতাশ হয়ে গিয়েছে, আর ভরসা করতে পারছে না। মালার বাবা মায়ের মনের অবস্থা খুবই খারাপ। তাদের পারুলের বাবা মা সামলাতে পারছে না। মালার খালা তার পরিবারের সাথে কিছুক্ষণ কান্না করলেন ফোনে। আজ 3 দিন হয়ে যাচ্ছে মালা নিখোঁজ। খালা এ পর্যায়ে বলেন, আমার মনে হয় মালা এই দেশে আসেনি। সে অন্য দেশে প্লেনে উঠে পড়েছে, নয়তো এই দেশে আসলে সে খুঁজে পেত। খালা বেশ সান্ত্বনা দেয় মালার পরিবারকে। তারপর ফোন কাটে। তার শেষ কথা শুনে মালার বাবা মা পাগল হয়ে যায়। খালা বলেছেন এখন পুলিশও হাল ছেড়ে দিয়েছে। মালার খালা বেশ ন্যাকাকান্না কেঁদে ফোন কাটে। সে মালার বাবার ফোন কেটে তৎক্ষণাৎ অন্য এক নাম্বারে ফোন দেয়। তারপর বলে, সাহেব, একদম খাসা মাল রয়েছে, কচি মাল। 10 লাখ টাকা না হলে আমি এই মাল দিব না। ফোনের ওপাশ থেকে জবাব এলো, আচ্ছা নিয়ে আয়, টাকা রেডি রাখুন, মালটা নিয়ে আসছি। এটা বলে মালার খালা ফোন কাটে। তার চোখে মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা করবে। যারা জানেন না অসুয়া কি, তাদের জন্য। অসুয়া মানে ঈর্ষা, হিংসা ইত্যাদি। গল্পের এমন নাম হওয়ার কারণ ইতিমধ্যে বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে। আর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।